আসসালামু আলাইকুম। ইমেল মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল পার্ট 2 তে আবার সবাইকে স্বাগতম। তো চলুন দেখি আজকে আমরা কি কি শিখব। তো গত পর্বে কিছু জিনিস বাদ পড়ে গেছিল অনিচ্ছাকৃতভাবেই। যেমন আমরা যে ইমেলগুলো কালেক্ট করব সেগুলা আমরা ভেরিফাই করে তারপরে আমরা ওই থার্ড পার্টি বা সার্ভার যে দিয়ে সেন্ড করি সেগুলোতে মূলত আপলোড করে সেন্ড করব। কারণ হলো আমার যে ইমেলগুলো আমি সেন্ড করব সেখানে যদি আমার ইনভ্যালিড ইমেল থাকে তাহলে কিন্তু আমার ইমেল বাউন্স করার রেটটা বেড়ে যাবে, মানে বাউন্স রেটটা বেড়ে যাবে। সুতরাং ইমেল যদি বাউন্স করে তাহলে আবার যে ইএসপি আমরা ইউজ করব সেই ইএসপিগুলো আমাকে ইমেল সেন্ডিং ডিসেবল করে দিতে পারে। সেক্ষেত্রে আমি কী করব, যে আমি ইনভ্যালিড ইমেলগুলো বাদ দিয়ে শুধু ভ্যালিড ইমেলগুলো নিয়ে ক্যাম্পেইন করব। কারণ হলো আমি যে ইমেলটা পাঠাবো তার একটা কস্টিং কিন্তু আছে, সুতরাং আমি অবশ্যই চাই না যে ইনভ্যালিড ইমেল পাঠিয়ে সেটার একটা কস্টিং আমি নিতে, ঠিক কিনা? আচ্ছা, তো দেখে নেই। প্রথমে হচ্ছে যে ভেরিফাই ইমেল উইথ ইমেল ভেরিফায়ার। অনেক ইমেল ভেরিফায়ার আছে, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। বাট আমার কাছে এই দুটি ভালো লাগে, কিকবক্স আর একটা হলো hunter.io। তো আমরা দেখবো প্র্যাকটিক্যালি এগুলো। তারপরে ফটোশপের বেসিক আমাকে জানতে হবে, কারণ হলো কিছু কাটাকাটি আমরা করবো ইমেজের, যেটা আমাদের জানতে হবে ডিজাইনের জন্য, বা আরও কিছু কাজ আছে যেগুলোর জন্য আমাদের ফটোশপের বেসিকটা জানা জরুরি। তো একটা কথা বলে রাখি, আপনি যদি ফটোশপ আর এসটিএমএল বেসিকটা মোটামুটি জানেন তাহলে আপনি ইমেল মার্কেটিং এর বস ধরেই নিতে পারেন। আচ্ছা, তারপরে একটা মেলচিম অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। মেলচিম কি এটা আগে একটু বলে নেই। মেলচিম হলো একটা ইমেল টুলস। আমরা মূলত 10টা ইমেল টুলস ব্যবহার দেখাবো আমি। আরও অনেক ইমেল টুলস আছে, বাট এই জনপ্রিয় 10টা টুলসের ব্যবহার আমি দেখাবো। দেন মেলচিম্পে লিস্ট ক্রিয়েট করতে হবে, সাবস্ক্রাইবার আপলোড করতে হবে, সাইন আপ ফ্রম ডিজাইন ইন্টিগ্রেশন দেখাবো, আর মেলচিম টেমপ্লেট আর ক্যাম্পেইন ডিজাইন সব কিছু আমরা মূলত আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখবো। তো চলুন কথা না বলিয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো আমি মূলত সব কিছু সাজিয়ে রেখেছি, কারণ হলো যে আমি যদি এভাবে ওয়ান বাই ওয়ান করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, আর আমি চাচ্ছি যে ভিডিওটা যথাসম্ভব ছোট করার। আচ্ছা, তো প্রথম কাজ যেটা, ইমেল ভেরিফাই করতে হবে। তো চলুন, তো প্রথমে কিকবক্সটা দিয়ে দেখি। কিকবক্সে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে ফ্রিতে আপনি 100 ইমেল ভেরিফাই করতে পারবেন মান্থলি। আর যদি আপনি পে করেন তাহলে প্রাইসিংয়ে গিয়ে ওদের প্রাইসিংটা দেখে নেবেন, যে কত ডলার দিয়ে কত পরিমাণ ইমেল আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমার এটা ফ্রি অ্যাকাউন্ট। তো চলুন, ভেরিফাই যেতে হবে। এখানে ওয়ান বাই ওয়ান ইমেল চেকার অপশন আছে। আমার একটা ভেরিফাইড ইমেল দিয়ে আমি চেক করি। এটা ডেলিভারেবল, আর এটা অবশ্যই ভেরিফাইড ইমেল। তো আমার যদি ওয়ান বাই ওয়ান কিছু ইমেল থাকে তাহলে সেটা আমি করে নেব। বা যদি আমার কাছে এক্সেল বা হিউজ বা সিএসভি ফাইলে হিউজ পরিমাণ মেল থাকে তাহলে আমরা কি করব। তো এরকম একটা এক্সেল সাজিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এক্সেল বলতে এক্সেলের সিএসভি ফরম্যাট। আচ্ছা, দেখুন আমি এইখানে মূলত আমি দুইটা ইনবিলিট ইমেল দিয়েছি, আর একটা, সরি, দুইটা বিলিট ইমেল দিয়েছি আর একটা ইনবিলিট ইমেল দিয়েছি। এটা জাস্ট পরীক্ষা করার জন্য যেটা আসলে ইনবিলিট কিনা। তো এটা সিএসভি ফরম্যাটে আছে। এখন আমি জাস্ট চলে যাই। এটা আমি দুইটা কাজ করতে পারি। আমি যদি ড্রাগ করে নিয়ে ছেড়ে দিই তাও হবে, বা এখানটা আপলোড করলেও একই কাজ করবে। ড্রাগ করে ছেড়ে দিলাম, সেটা অ্যানালাইজ করতেছে। আচ্ছা, অ্যানালাইজ করতে একটু সময় নেবে। তো আমরা এই ফাঁকে hunter.io-টাও দেখে আসি। তো এইখানে যাওয়ার পরে সাইন আপ করে নেবেন আপনারা। ভেরিফাই যাব। ওয়ান বাই ওয়ান যদি করি তাহলে এটা, আর যদি বাল্ক মানে হিউজ ইমেল, তো এটার জন্য জাস্ট এখান থেকে ইমেল ভেরিফিকেশন, দেন নিউ বাক। তারপরে এখান থেকে একটা ফাইল আপলোড করব আমার ডেস্কটপে যেটা আছে, মাই ইমেল কন্ট্যাক্টস। আপলোড করলাম, আপলোড দ্য লিস্ট। আর দেখি ওইটার কি অবস্থা। স্টার্টে ক্লিক দিলাম। বেশি সময় নেবে না, হয়ে যাবে দ্রুতই। ভেরিফাই। আমি সময় বাঁচানোর জন্য একটু দ্রুতই করতেছি, বাট আপনারা যদি ভিডিওটা পজ করে করে দেখেন তাহলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এটা হয়ে গেছে। ডাউনলোড করি আমরা। একটা ফাইল ডাউনলোড হয়েছে। এখন আমরা দেখতে পারবো যে এটার মধ্যে কোনগুলো ইনভ্যালিড বা ডেলিভারেবল ইমেল। যেমন দেখেন,
হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে প্রথম ইমেলটা আমার ইনভ্যালিড, এখানে আসছে রেজাল্ট আনডেলিভারেবল। আর বাকি দুইটা রিস্ক এটা বিভিন্ন কারণবশত হতে পারে, তবে যাই হোক আমার ডেলিভারি করা যাবে ইমেলের, কোনো সমস্যা নেই। আহ, এই দুইটা ভ্যালিড আমার ইমেল। যেটা আনডেলিভারেবল এটা আমরা বাদ দিয়ে দেবো। তো এইভাবে আমরা যদি চাই যে হিউজ পরিমাণ ইমেল, ওই আনডেলিভারেবল যেগুলো থাকবে সেগুলো আমরা বাদ দেবো, আর ডেলিভারেবল যেগুলো আছে এগুলো আমরা রেখে দেবো। আচ্ছা, এটা গেল হান্টার ডট আইও দিয়ে। তো আমরা ওইটারটা দেখি। হুম, ডাউনলোডে ক্লিক দিই। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ডেলিভারেবল, কোনগুলোতে ডেলিভারি করা যাবে। আমি যদি অল দিয়ে দেই, অল দিয়ে আমি ডাউনলোড সিএসবি দিই, সবগুলোই ডাউনলোড দেবো, যে কোনটা ইনভ্যালিড সেটা আমাকে দেখাবে। ওপেন হয়ে গেছে। হুম, হুম, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এখানে যে রেজাল্টে আনডেলিভারেবল, সেম সেম রেজাল্ট, কারণ এটা আমরা জানি যে এটা আমরা ইচ্ছা করে একটা ভুল ইমেল দিয়ে জাস্ট চেক করছি। আচ্ছা, ঠিক আছে। তো এভাবে আমরা আমাদের যে ইনভ্যালিড ইমেলগুলো থাকবে সেগুলো আমরা রিমুভ করে ভেরিফাইড যে ইমেলগুলো আছে সেগুলো নিয়ে আমরা মূলত ক্যাম্পেইন রান করব। আচ্ছা, এখন পরবর্তী কাজ যেটা, যে আমি ফটোশপটা একটু পরে দেখালেও হতো, বাট আমি যে ডিজাইনটা করবো একটু পরে, এটার জন্য আপনাদের ফটোশপ লাগবে। যে জন্য আমি ফটোশপের একেবারে বেসিক, আমি নিজেও ফটোশপ ভালো পারি না, বাট যতটুকুই জানি বা আমার কাজ চলে ততটুকু দিই আর কি। আচ্ছা, তো চলে যাই ফটোশপে। ওপেন হচ্ছে। এখানে মূলত আমি CS6 ব্যবহার করছি, পোর্টেবল ভার্সন। তো আমি একেবারে শর্টকাট, যতটুকু আমার শেখার দরকার আমি ততটুকু শিখবো। আমি ফটোশপের মূলত তিনটা টুলের ব্যবহার দেখাবো। একটা হলো মার্কিও টুল, রেক্টাঙ্গুলার মার্কিও টুল, এলিপ্টিক্যাল মার্কিও টুল, আর একটা হলো পেন টুল। এই তিনটা টুলের ব্যবহার আমাদের জানলেই হবে, বেসিক। তো আমরা একটা ইমেজ আনি পিসি থেকে। আমাদের ইমেজ আনার জন্য ফাইল থেকে ওপেন বা কন্ট্রোল শর্টকাট দেওয়া আছে, আমি শর্টকাটই কাজ করবো মূলত। কন্ট্রোল দেবেন। তারপরে এখানে আমার একটা ডিজাইন, টেমপ্লেট ডিজাইনের একটা কতগুলো ইমেজ আছে, তো ওইখান থেকে একটা ইমেজ এনে আমি ক্রপ করি। ধরুন এই ইমেজটাই আমি আনলাম। ইমেজটা আনার পরে আমার এই ইমেজের ধরুন উপরে কিছু বেশি অংশ আছে, নিচে কিছু বাড়তি অংশ আছে, এগুলো আমি রাখবো না। তো ধরুন আমি এরকম একটা ইমেজ দিলাম যে এতটুকু থাকবে, আমার বাকিটুকু রাখবো না। তো সিলেক্ট করলাম। এটা অনেকভাবে আমি মূলত কপি করে রাখতে পারি বা সিলেক্ট করে রাখতে পারি। তো আমি সহজ পদ্ধতি দেখাই। Ctrl+C মানে কপি। তারপরে আমার নতুন একটা ডকুমেন্ট নিতে হবে এটার জন্য, কারণ হলো এটা আমি যেখানে সেভ করব সেটা শর্টকাট হলো Ctrl+N। Ctrl+N দিলেও এটা আসবে, বা নতুন ডকুমেন্ট ওপেন করে আনলেও এটাই আসবে। দেন Ctrl+V। আচ্ছা, এখন আমার এটা চলে আসছে। ইমেজটা আমি যতটুকু কেটে আনতে চেয়েছিলাম চলে আসছে। এখন আমি যেটা করব যে এটা আমি সেভ করব, তবে তার আগে একটু রিসাইজ করে নেব। ইমেজ থেকে রিসাইজ, ইমেজ সাইজ, Ctrl+Q। তো আমি চাচ্ছি যে আমার ইমেজের উইডথটা 600 হোক আর হাইটটাও একটু হোক, কারণ হাইটটা যদি আমি ডিফল্টভাবে দেওয়ার চেষ্টা করি তাতে ইমেজটা স্ট্রেস হয়ে যাবে, ইমেজের প্রপোর্শন নষ্ট হয়ে যাবে, আর আমি এটা চাই না যে ইমেজের প্রপোর্শনটা নষ্ট হয়ে যাক। আচ্ছা, এখন যদি আমি এটা সেভ দিই। আচ্ছা, অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ইমেজ সেভের সময় অবশ্যই পিএনজি ফরম্যাটে ইমেজ সেভ দেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। যাই হোক, আমার ইমেজটা সেভ হয়ে গেছে, একটু দেখে আসি। মাই ইমেজ, আমি যতটুকু রাখছিলাম ততটুকু আমার ইমেজটা ক্রপ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল যদি আমার স্কোয়ার বা রেক্টাঙ্গুলার যে কোনোভাবে আমি কাটি। তো এখন আমার আরও অন্যভাবে কাটা লাগতে পারে, যেমন গোল করে কাটা লাগতে পারে। তো এইখানে আমি যদি এই মার্কিও টুলেই রাইট বাটনে ক্লিক করি, তাহলে একটা অপশন দেখব এলিপ্টিক্যাল মার্কিও টুল। তো এটা দিয়ে আমি যদি সিলেক্ট করে যদি আমি টান দেই, তাহলে একেবারে একুরেট বৃত্তাকার হবে না, বাট মোটামুটি যতটুকু বৃত্তাকার, ডিম্বাকার বা যেরকম বৃত্তাকার দরকার আমি সেটা নিতে পারবো। তো ধরেন এরকম আমার দরকার।
কপি সেম সিস্টেম কপি কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল ভি আবার আগের সিস্টেম সেভ সেম সিস্টেম। তো সেভে আমরা এখান থেকে সেভ করতে পারি বা কন্ট্রোল এস সেম। একটু বা ইউটিউব গেটে আপনাদের দেখে নিতে হবে এটা, কারণ হলো এটা যদি আমি দেখাতে চাই তাহলে সময় অনেক আরও বেড়ে যাবে। তো রাউন্ড ইমেজ আমি একটু শর্টকাট করতেছি। আচ্ছা দেখে আসি। পিএনজিতে সেভ দেওয়ার মূল কারণ হলো যদি এই ইমেজটা জেপিজিতে সেভ দিতাম তাহলে আমার এই যে ব্ল্যাঙ্ক অংশটুকু আছে এটা সে সাদা দিয়ে ফিল করে দিত। যে জন্য আমি সব ইমেজ আপনাদেরকে মূলত পিএনজিতে সেভ করতে বলতেছি। আচ্ছা, তো এটা গেল গোলাকার বাট একুরেট গোল না, বৃত্তাকার গোল না। তো ওইটার জন্য আমরা কি করতে পারি, চলুন এটা আমরা ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমরা একুরেটগুলোর জন্য ওই টুল সিলেক্ট থাকবে, জাস্ট শিফট ধরে মাউসের লেফট বাটন টানবো, যতই টানি এটা একুরেট গোল আসবে। একুরেট ধরেন এতটুকু একদম একুরেট বৃত্তাকার গোল। কপি করলাম কন্ট্রোল এন। যদি শর্টকাটটা না বুঝে থাকেন আবারও বলতেছি যে সিলেক্ট করলেন কন্ট্রোল সি কপি, না হলে এখান থেকে যেতে পারেন নিউ ডকুমেন্ট বা কন্ট্রোল এন, যাই দেন না কেন। দেওয়ার পরে এখানে কোনো সাইজ আমরা দেবো না, এটা যতটুকু সিলেকশন এরিয়া আছে ততটুকু সাইজ অনুসারে একটা ডকুমেন্ট ওপেন হবে। আচ্ছা, আমি কন্ট্রোল বি দিলাম, দেন আমি যদি সেভ দিই কন্ট্রোল এস, অবশ্যই পিএনজি ফরম্যাটে এটা একটা নাম দিতে পারি রাউন্ড। আচ্ছা, তো এটা একদম একুরেট গোলাকার। আচ্ছা, তো আমাদের এই দুই তিন ধরনের ক্যাটাগরি মূলত বেশিরভাগ আমাদের ইমেল টেমপ্লেট যেগুলো ডিজাইন করবে এগুলোতে লাগবে, তবে কাস্টম কিছু ডিজাইনও লাগবে। তো সেটার জন্য আমরা পেন টুলের ব্যবহার করব। পেন টুলের ব্যবহারটা দেখাচ্ছি আমি। আচ্ছা, ধরুন এই মানুষটা একদম জাস্ট শুধু মানুষটাকে রাখবো আর ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিব। তো সেটার জন্য আমরা এই পেন টুলটা ব্যবহার করতে পারি। আর পেন টুলের বিষয় ব্যবহারটা জানতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি যেখান থেকে এটা শুরু করবেন সেখানে এসে শেষ করতে হবে আপনাকে। আচ্ছা, তো আমি একটু দেখাই। এটার রেজুলেশন যদি ভালো না হয় ইমেজের তাহলে কিন্তু এটা আপনার এটা কাজটা ঠিক মতো করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখে আসি আমরা। এখানে একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। তবে যদি একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার এরকম বাঁকানোর দরকার পড়ে কখনো, তাহলে জাস্ট ক্লিক দিয়ে লেফট বাটন ধরে ড্রাগ করবেন। যদি ছেড়ে দেন তাহলে এটা হবে না। আচ্ছা, ধরেন এরকম আপনার এরকম শেপ দরকার, এরকম 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 এরকম, মানে কাস্টম শেপ আপনার ইচ্ছা মতো বাঁকাতেরা করে একটা শেপ নেবেন। দেন সিলেকশন করার পরে কন্ট্রোল ইন্টার যদি দেন সিলেক্ট হয়ে যাবে। আমি পুরোটা দেখালাম না কারণ এটা অনেক সময় যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল বি, হ্যাঁ আমি যতটুকু সিলেক্ট করছিলাম ততটুকু চলে আসে। তো এইভাবে আমরা চাইলে যে আমাদের কাস্টম শেপের কোনো ইমেজ যদি আমার দরকার পড়ে সেটা কিন্তু এনে আমরা সেভ করে আমাদের কাজ করতে পারবো। তো ফটোশপ আমার দেখানো এতটুকুই, এর বেশি কিছু আমিও খুব ভালো জানি না, সুতরাং আমি আর বেশি দেখাতে পারবো না। তবে আরেকটা টুলের কাজ জেনে রাখতে পারেন, ম্যাজিক ওয়ান টুল। এটা হলো জাস্ট শর্টকাটে যদি আপনার দরকার পড়ে, যেমন কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন, সেক্ষেত্রে যদি দুইটা কালারের হয়, যেমন আপনার ফোরগ্রাউন্ডটা একটা কালার বা আপনার ইমেজের একটা কালার আর ব্যাকগ্রাউন্ডের আরেকটা কালার, সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আপনি ইজিলি রিমুভ করতে পারবেন কালারটা। যেমন দেখুন এখানে কালার রিমুভ হয়েছে, বাট খুব বেশি যে ভালো লাগতেছে তা না, বাট বিপদে পড়লে এটা ইউজ করতে পারবেন আর কি। এই তো ফটোশপ আমার এতটুকুই, ফটোশপের আপাতত আমার আর দরকার নেই। আচ্ছা, তো চলে যাই আমি পরবর্তী কাজে। আমাদের ফটোশপের ব্যাপারটা আসলে যদি ইউটিউব দেখেন, আমি মনে করি যে রাসেল ভাইয়ের কিছু ভিডিও টিউটোরিয়াল আছে ফটোশপের, অনেক ভালো, মানে অনেক সহজ, দেখে শিখতে পারবেন। যদিও রাসেল ভাই একজন ডেভেলপার, বাট ওনার ভিডিও টিউটোরিয়ালগুলো মানে ফটোশপের বা যে ধরনের হোক খুব ইজি, আপনি দেখে শিখতে পারবেন। আচ্ছা, তো আমরা মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন। তো এটার আর দরকার নেই আমাদের, mailchimp.com-এ চলে যাই। mailchimp.com, আমি একটা ইমেল ওপেন রাখছি কারণ হলো আমার ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে এটার জন্য। আচ্ছা, আমি এইখানে সাইন আপ দিতে পারবে, এইখানে দিলেও সাইন আপ অপশনটা আসবে, সাইন আপ ফ্রি। তো মেলচিম্প সম্বন্ধে বলে রাখি যে মেলচিম্প অনেক জনপ্রিয় একটা ইমেল টুলস, যেটা ইউজ করে আপনি ফ্রিতে
মান্থলি 2000 জন সাবস্ক্রাইবারকে 12,000 ইমেল পাঠাতে পারবেন। আর যদি পে করেন তাহলে হিউজ পরিমাণ ইমেল সেন্ড করতে পারবেন। এটা আপনি জাস্ট প্রাইসিংটা যদি একটু দেখে আসেন তাহলেই বুঝতে পারবেন। পরে প্রাইসিং অপশনটা ছিল, আমি এটা স্কিপ করে আসছি। আচ্ছা, আমি একটা ইমেল দিই। আমার ইউজার নেম দিলাম। ইউজার নেমটা মনে হয় না অ্যাভেলেবল আছে। আচ্ছা, যাই হোক, একটা পাসওয়ার্ড দেই। এখানে পাসওয়ার্ড দেওয়ার কিছু কন্ডিশন আছে। কি, একটা লোয়ার কেস ক্যারেক্টার লাগবে, একটা আপার কেস, আর একটা স্পেশাল ক্যারেক্টার। তো লোয়ার কেস, একটা আপার কেস দিলাম, একটা লোয়ার কেস দিলাম, দেন একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম। এখন ওকে। তো দেখতে হবে ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, যাই হোক, তো গেট স্টার্টেড ক্লিক দিই। ইউজার নেমটা অ্যাভেলেবল নেই, তো আমি একটু মডিফাই করি। এখন ট্রাই করি। নিয়ে নিছে। তো আমার ইমেল, একটা ইমেল পাঠিয়েছে ওরা, তো ওইটা আমাকে ভেরিফাই করতে হবে। তো চলে যাই অ্যাকাউন্টে। হ্যাঁ, এখানে গিয়ে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। এটা ইমেল মার্কেটিং ওই ট্রানজ্যাকশনাল ইমেলের মধ্যে পড়ে। আচ্ছা, এটাকে দিলাম। আমি হিউম্যান কিনা এটাকে আমার জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, আমি মানুষ, আই এম নট এ রোবট, ক্লিক দিতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম আমি আমার নামটাই দিলাম, সাইন। বড় হাতের ছোট হাতের লেখার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ। দেন আপনার বিজনেসের কি রিলেটেড বিজনেস, বা আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম কি? আমি আসলে একটা প্রতিষ্ঠানের ধরে আমি এটা আসলে কাজ করব। ধরেন আমার একটা ক্লায়েন্টের সাইট, ইভোকেটিভ ট্রাভেল, ওপেন করি। আমার প্রতিষ্ঠানের নাম হলো ইভোকেটিভ ট্রাভেল, ওরাদের ইউজ করি। আচ্ছা, তো এটা হলো ওয়েবসাইটটা দিয়ে দেবো এখানে। তারপরে এখানে আমি ক্লিক দেব, কন্টিনিউ। হ্যাঁ, আমি একটা অ্যাড্রেস দেবো। অ্যাড্রেসটা কন্ট্যাক্ট আছে যেটা আছে আমি সেটাই দিয়ে দিতে পারি। কন্ট্যাক্ট আস, আচ্ছা, এটা আমি ইউজ করে দেবো। এতটুকু নিলাম। তারপরে সিটি দিতে পারি, এটাই দিয়ে দিলাম, সিটি। জিপ কোড নট শিওর, ওই দেশের কি জিপ কোড বা সেটা আমি জানি না। আপাতত একটা দিয়ে দিই, এটাই ধরে। আর কান্ট্রি যেহেতু এটা আমার ক্লায়েন্টের সাইট হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, সুতরাং আমি ওইটাই দিয়ে দেবো, ইউনাইটেড কিংডম। স্টেট আমার জানা নেই, তাই আমি দিলাম না, কন্টিনিউ দেবো। দুইটাতে আমি ক্লিক দেবো, লেটস গো। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে মেলচিম্পে, ইভোকেটিভ ট্রাভেলের নামে। তো এখন যেটা করতে হবে যে আমার পরবর্তী কাজে চলে যাই। মেলচিম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার হয়ে গেছে। তো অনেক ক্লায়েন্ট আছে মেলচিম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না। তো আমরা মাঝে মাঝে এরকম কাজও পাই যে মেলচিম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, সেটার জন্য $15 $20, মানে খুব বেশি কাজ না, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। আসলে যে পারে না তার কাছে অনেক কঠিন এটা। আচ্ছা, তো তার পরবর্তী কাজ হলো মেলচিম লিস্ট ক্রিয়েট অ্যান্ড আপলোড সাবস্ক্রাইবার। এখন লিস্ট কেন ক্রিয়েট করতে হবে আর সাবস্ক্রাইবার কেন আপলোড করতে হবে? তো আমরা যদি জিমেলে কাউকে মেল পাঠাই, জিমেল, ওয়াইমেল, এই ধরনের ইএসপি ব্যবহার করে, সেক্ষেত্রে দেখেন যদি আমি ইমেল পাঠাতে চাই তাহলে ডিরেক্ট ওর ইমেল লিখে দিলেই কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে 1 by 1 বা সিসি দিয়ে আরও কয়েকজনকে আমি একসাথে অ্যাটাচ করতে পারবো। বাট আমার যদি হিউজ পরিমাণ মেল থাকে, বা কয়েক হাজার, 10,000, 20,000 ইমেল থাকে, তাহলে কি সেটা সেভাবে সম্ভব? এভাবে সম্ভব না। এই জন্যেই আমার একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, যে লিস্টে আমার ইমেলগুলো আপলোড করা থাকবে। আর আমি যদি চাই পরবর্তীতে ওই ইমেল লিস্টে আমি ওই লিস্ট কেন্দ্র করে আমি আমার ইমেলগুলো পাঠাবো। তো সেটার জন্য প্রথম কাজ হয়েছে আমার লিস্ট ক্রিয়েট করা। এটা শুধু মেলচিম্পে না, আমি যে কোনো ইমেল টুলসে আমি ক্যাম্পেইন সেট আপ করি, প্রতিটা টুলসে আমার সেম কাজ করতে হবে। তো আমি লিস্ট ক্রিয়েশনে চলে যাই। তো এখান থেকে সরাসরি চলে যাবো লিস্টে। আচ্ছা, লিস্টে যাওয়ার পরে ক্রিয়েট লিস্ট।
আর এই লিস্টটা কি জন্য ক্রিয়েট করলে আরও কারণ আছে, ধরেন আমি প্রতি মাসে একটা করে ক্যাম্পেইন রান করব, বা তার অনেক ধরনের সার্ভিস সে প্রোভাইড করে। তো প্রতিটা সার্ভিস নিয়ে সে আলাদা আলাদা লিস্ট ক্রিয়েট করবে। এই জন্য এক একটা লিস্টে আলাদা আলাদা সার্ভিস বা আলাদা আলাদা মাসের ক্যাম্পেইনগুলো থাকবে। তো লিস্ট নেম, দেখুন এখানে কিছু সাজেশন দিচ্ছে, আমি চাইলে ওইটা ইউজ করতে পারি, বা আমি আমার মতো একটা লেখা ইউজ করতে পারি। তো ধরলাম ইভোকেটিভ ট্রাভেল ফার্স্ট, এই লেখাটা আমি ইউজ করলাম ক্যাম্পেইন। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট নেম। দেন হলো ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেস কোনটা দেব? দেখুন আমি এটাকে জাস্ট সার্ভার হিসাবে ইউজ করব, এর নিজস্ব কোনো পাওয়ার নেই। তো আমি এটা একটু ভালো করে উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন আমার এখানে আপওয়ার থেকে একটা মেল আসছে। আপওয়ার কিন্তু তার জিমেল, ইয়াহমেল এই ধরনের কোনো ইএসপি ব্যবহার করে সে মেল পাঠায়নি আমাকে। হয়তো বা এমন হতে পারে যে তার নিজস্ব সার্ভার বা কোনো থার্ড পার্টি ভাড়া করে সে ইমেল পাঠিয়েছে আমাকে, যে কোনো একটা হতে পারে। তো ধরুন পিপল পাওয়ার একটা জব, এটাই ধরেন যে আমাকে ইমেল পাঠিয়েছে। এটার মধ্যে সরি 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 আচ্ছা আমি এটা চলে যাই। আচ্ছা অন্য একটা ইমেল দেখি আমি। হ্যাঁ, ইমেলটাই ধরি যে আমি একটা ইনবাউন্ড নাও একটা অ্যাকাউন্ট খুলছিলাম, তো ওইটার জন্য আমাকে একটা ওইখান থেকে আমার একটা ইমেল পাঠিয়েছে, যেমন নো রিপ্লাই @inbound now.com। তো ওরা নিজস্ব সার্ভার ইউজ করে পাঠিয়েছে, বা কোনো থার্ড পার্টি ভাড়া করে পাঠিয়েছে ধরে নিলাম। তো থার্ড পার্টির কিন্তু কোনো নিজস্ব ইমেল নেই। যেমন ধরেন আমি জিমেল থেকে যদি কাউরে মেল পাঠাই, ধরেন এই মেল দিয়ে যদি কাউরে মেল পাঠাই, তাহলে আমার যে ইমেলটা আছে jubair779, এই মেলটা থেকে ইমেল যাবে। তো এরকম মেলচিম হচ্ছে জাস্ট একটা থার্ড পার্টি, তার কোনো নিজস্ব ইমেল নেই। অনেকটা ধরেন গুলতির মতো, যদি আমরা গুলতি দিয়ে একটা মাটির চাকাকে খুব জোরে নিক্ষেপ করি, সেক্ষেত্রে হাত দিয়ে নিক্ষেপ করলে কিন্তু যাবে না, বাট গুলতি দিয়ে যখন আমরা মারবো সেটা অনেক দূর যাবে। তাহলে কাজ কি হলো, যে আমি কাজ করলাম জাস্ট গুলতির পাওয়ারে। এই মেল চিমটা হচ্ছে একটা গুলতির মতো, যে সে আমার ইমেলগুলো পাঠিয়ে দেবে, সেন্ড করে দেবে, হিউজ পরিমাণ মেল সেন্ড করতে দেবে, বাট আমাকে মুখ্য ভূমিকায় থাকতে হবে, যে আমার একটা ইমেল থাকবে, ওই ইমেলের থ্রুতে সে পাঠাবে। আর যারা ইমেলগুলো পাবে তাদের কাছে শো করবে যে হ্যাঁ এই ইমেল যদি আমি দেই তাহলে এই ইমেলটা তাদের কাছে শো করবে। আচ্ছা, তো আমি আসলে কাজ করতেছি ইভোকেটিভ ট্রাভেলের জন্য। তো ওইখানে যদি আমি ইমেল দিতে হয় তাহলে আমার অবশ্যই এই ইভোকেটিভ ট্রাভেলের ইমেল দিতে হবে, যে ইমেলটা ওদের কন্ট্যাক্ট আস বা ক্লায়েন্ট যেটা প্রিফার করে যে হ্যাঁ আমি এই ইমেলটা দিতে চাই, বা ক্লায়েন্টের অন্যান্য ইমেল থাকতে পারে, সেটা দিতে পারি। তো এখন আমি যদি এই ইমেলটা, আমার দিতে হবে সাধারণত এই ইমেলটা, কিন্তু আমি এই ইমেলটা দিতে পারছি না একটা কারণে। কারণ হলো এই ইমেলটা যদি আমি দিতে চাই তাহলে আমাকে এটা ভেরিফাই করতে হবে। এই ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, দেন এটা ক্লিক দিয়ে ভেরিফাই করতে হবে। আর যেহেতু এখন ক্লায়েন্টের সাথে আমার যোগাযোগ করা সম্ভব না আপাতত, সুতরাং আমি এটা অ্যাভয়েড করলাম। আমি আমার যে ইমেলটা আছে, যেটার মধ্যে আমার রক্ষণাবেক্ষণ অধিকার আছে, সেটার মধ্যে সেই ইমেলটা আমি দিয়ে দিলাম, তাতে যদি আমার কোনো সময় ভেরিফাই করা দরকার পড়ে সেটা আমি ভেরিফাই করতে পারবো। আচ্ছা, এখানে সাজেশন দিচ্ছে দিস দিস ইজ দ্য অ্যাড্রেস পিপুল উইল রিপ্লাই টু, মানে যেই ইমেলে পিপুল আমাকে রিপ্লাই দিতে পারবে, মানে যেখানে যে ইমেলটা দিয়ে আমি পাঠাবো সেটাই তো রিপ্লাই দিতে পারবে। আচ্ছা, দেন ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস। এখানে ডিফল্ট ফ্রম দ্য নেম, সরি, ডিফল্ট ফ্রম দ্য নেম হলো অনেকটা কোম্পানি নেমের মতো, তাহলে আমি শুধুমাত্র ইভোকেটিভ ট্রাভেলটা এখানে দিয়ে দিতে পারি। আর এইখানে আপনি যা যা দিবেন সব কিছুই মূলত জাস্ট আপনি দেখবেন, অন্য কেউ ওইভাবে দেখবে না, জাস্ট এই ডিফল্ট ফ্রম নেমটা দেখতে পারবে। আর বাকিগুলো আপনি যা দিবেন তাই, তবে সিস্টেমেটিক ওয়েতে কাজ করবেন, যাতে অন্য কেউ যদি আপনার পরে এসে কাজ করে সেও যাতে বুঝতে পারে ইজিলি। আচ্ছা, এখন রিমাইন্ড পিপুল হাউ দে সাইন্ড আপ টু ইউর লিস্ট, মানে মানুষকে মনে করিয়ে দিবেন যে তারা কি জন্য সাইন আপ করবে, বা তারা ইমেলটা আপনার কি জন্য পাবে। তো এখানে খুব সহজে একটা কথা ইউজ করতে পারেন, যেমন ওইখানে ওরা কিছু সাজেশন দিচ্ছে, ইউ আর রিসিভিং দিস ইমেল ফর সাবস্ক্রাইবিং। তুমি ইমেলটা কি জন্য পাবা, যে তুমি এখানে সাবস্ক্রাইব করছো বিদায় ইমেলটা পাবা। আচ্ছা, তো আপনি চাইলে অন্যান্য কিছু দিতে পারেন, যেমন কোনো অফার হাইলাইট করতে পারেন, যে নেক্সট মান্থে হয়তো বা কোনো ট্যুরের উপরে আপনি 25% অফার দিচ্ছেন, সেটা আপনি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমি যে ইমেলগুলো, আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম আগে ওই কপি করে সেটাই শো করতেছে। আর আমি এখানে তিনটা জিনিসে ক্লিক দিয়ে দেবো, আর সেভ ক্লিক করবো আর কি। আচ্ছা, ইউ আর
আচ্ছা, তো আমি সেভে ক্লিক দিই। আমার লিস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো লিস্ট ক্রিয়েট করার পরবর্তী কাজ কি? লিস্ট ক্রিয়েট করার পরবর্তী কাজ হলো আপলোড সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার বলতে আমরা কি বুঝি? যারা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে আমার লিস্টে, তারাই আমার সাবস্ক্রাইবার। তো এমন হতে পারে যে আমি রিসার্চের মাধ্যমে কিছু ইমেল বের করছি, তাহলে তাদেরকে কীভাবে অ্যাড করবো? সেক্ষেত্রে আমার ইমেল যদি কম হয়, 2-4টা ইমেল হয়, তাহলে আমি 1 বাই 1 অ্যাড করতে পারবো। আর যদি হিউজ পরিমাণ মেল হয় তাহলে আমি ইম্পোর্ট করব। তো আমি অ্যাড এ সাবস্ক্রাইবার দিয়ে 1 বাই 1 দেখি অ্যাড এ সাবস্ক্রাইবার। তো এখানে স্টার দিয়ে বোঝাচ্ছে এটা রিকোয়ার্ড ফিল্ড, সরি 79@gmail.com। আচ্ছা, হ্যাঁ, এই লোকটাকে অনুমতি দিচ্ছি। এই দুটোতে ক্লিক দিয়ে জাস্ট আমি সাবস্ক্রাইবে ক্লিক দেবো। এখন দেখতে পারবো যে এখানে 1 দেখাচ্ছে, মানে একজন সাবস্ক্রাইবার এই লিস্টের জন্য হয়ে গেছে। এখন যদি আমি এই লিস্টকে কেন্দ্র করে কোনো ইমেল পাঠাই, তাহলে এই ইমেলের যে ওনার, সে একটা মেল পাবে। তো আমার যদি 1 বাই 1 এরকম আরও থাকে, আমি 1 বাই 1 অ্যাড করতে থাকবো। কিন্তু আমার যদি হিউজ পরিমাণ থাকে তাহলে কি করব? তো তাহলে এখান থেকে আমি ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক দেবো। আর আমার একটা লিস্ট কিন্তু আছে, আমি ওই লিস্টটাকে একটু পিউরিফাই করে নিই, কারণ আমি ইনভ্যালিড ইমেল এখানে ঢুকাবো না। হ্যাঁ, এটা হলো আমার লিস্ট। এখানে যে ইনভ্যালিড ইমেলটা আছে, যেমন এটা, এই রোতে যা আছে, এই রোটা আমি ডিলিট করে দেবো টোটালি। এখানে যে 2টা ইমেল আছে, 2টা ইমেলই আমার ভ্যালিড। আর এটা অবশ্যই সিএসভিতে সেভ করতে হবে, কারণ হলো এক্সেলে করলে নানান ধরনের ঝামেলা করে। আর একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এই ফরম্যাট কেন রাখলাম? যদি ক্লায়েন্ট দেয় তাহলে সাধারণত এই ফরম্যাটই দেবে, আর যদি না দেয় তাহলে আপনি একটু সাজিয়ে নিলে ভালো হয়। কারণ মেলচিম্পে আমি যখন এই লিস্টটাকে আপলোড করব, তখন মেলচিম্প এটা এইভাবেই পিক করবে, তার এইভাবে এই ফরম্যাটই তার কাছে দেওয়া আছে। সেক্ষেত্রে যদি আমার উল্টাপাল্টা থাকে, তাকে চিনাই দিতে হবে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। আর যদি আমার ইজি বা এরকম করা থাকে, তাহলে আর আমার ওইভাবে তাকে চিনিয়ে দিতে হচ্ছে না। তো চলে যাই সিএসবি, নেক্সট, এটাতে ক্লিক দিয়ে হ্যাঁ ব্রাউজ করি আমি ফাইলটা, মাই কন্ট্যাক্টস। আচ্ছা, নেক্সট। আমরা ধরে নিই যে আমাদের এই এক্সেলে নিচে 10,000 ইমেল আছে, আমরা ধরে নিতে পারি। 2টা দিয়ে ট্রাই করলে আমরা বুঝে যাবো। আচ্ছা, এটা কি দিই? এই দেখেন, আমি যখন এখানে আপলোড করলাম, দেন ইজিলি সে কিন্তু পিক করতে পারতেছে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। আমি শুধু সেভ দিয়ে দিয়ে চলে যাবো। আর যদি উল্টাপাল্টা থাকতো, যে আমার প্রথমে লাস্ট নেম থাকতো, তাহলে কিন্তু আমার এখান থেকে চিনাই দিত, হ্যাঁ এটা লাস্ট নেম, এটা ফার্স্ট নেম। আচ্ছা, আমি সেভ দিয়ে দিলাম, দেন এটা লাস্ট নেম, হ্যাঁ এটা ইমেল, হ্যাঁ। দেন আমি জাস্ট নেক্সট ক্লিক দেবো। আমার আগে একজন সাবস্ক্রাইবার ছিল, আর এখন আমি দুইজনকে সাবস্ক্রাইব করতেছি, দুইজনকে দিয়ে, দুইটা ইমেল দিয়ে। বাট আমার এখানে 3 হওয়ার কথা, তাহলে 3 কেন হলো না? এখানে একটা কথা হলো যে আমি যখন সাবস্ক্রাইব করেছি, তখন কিন্তু আমি জুবায়ের 779 দিয়ে প্রথমে 1 বাই 1 একবার ট্রাই করছি। দ্বিতীয়ত এই এক্সেল লিস্টে কিন্তু ওই ইমেলটা আরেকবার থাকার কারণে একবারই অ্যাড হবে, দুইবার অ্যাড হবে না। এই জন্য মূলত আমার এখানে 2জন সাবস্ক্রাইবার দেখাচ্ছে। যদি আমার এটা এই ইমেলটা অন্য থাকতো, অন্য একটা ইমেল থাকতো, তাহলে কিন্তু এটা 3জন শো করতো। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা ধরে নিতে পারি যে এখানে 10,000 2জন ইমেল আছে। আচ্ছা, তো এইভাবে আমরা হিউজ পরিমাণ মেল এখানে অ্যাড করব। তো আমার পরবর্তী যে কাজ, যেটা লিস্ট ক্রিয়েট অ্যান্ড আপলোড সাবস্ক্রাইবার হয়ে গেছে, পরবর্তী কাজ হলো সাইন আপ ফ্রম ডিজাইন। আর এই সাইন আপ ফর্মটা আমরা ডিজাইন করব। ডিজাইন করার পরে ফেসবুক আর ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি সেটাও দেখব। তো প্রথমে ডিজাইনটা দেখে আসি। আচ্ছা, এখানে আমি সাবস্ক্রাইব করার পরে এখানে ডিফল্টভাবে আমার এই অপশনটা সামনে চলে আসবে, সাইন আপ ফর্ম। আর আপনি যদি এই অপশনটা খুঁজে না পান, তাহলে যেটা করবেন যে আবার লিস্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সাইন আপ ফর্ম যাওয়ার পরে আমরা এখানে কিছু অপশন আছে, দেখি যে জেনারেল ফর্ম। আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইন করব। আর জেনারেল ফর্মে যে ডিজাইনটা করব, সেটার কোডটা আমাকে এমবেডেড ফর্মে দেবে। আর সাবস্ক্রাইবার পপ আপ, আমরা কিছু পপ আপ ফর্ম ডিজাইন করব, যেটার মাধ্যমে হঠাৎ করে আমরা কিছু ওয়েবসাইটে দেখি যে কোনো ওয়েবসাইট ভিজিট করলাম, হঠাৎ করে একটা সাইন আপ ফর্ম চোখের সামনে চলে আসে 2-3 সেকেন্ড পরে বা ইমিডিয়েটলি লুট হওয়ার পরে। তো ওইটাও আমরা দেখবো আজকে। আর ফর্ম ইন্টিগ্রেশন, আমরা আমাদের ফর্মটা ফেসবুক বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা ইন্টিগ্রেশন কীভাবে করতে পারি সেটাও দেখবো। তো আমরা জেনারেল ফর্মে চলে যাই। তো জেনারেল ফর্মে যাওয়ার পরে
এটা হচ্ছে আমার ফর্ম ইউআরএল, এটা ফর্মের আমার পাবলিক ইউআরএল। ডিফল্টভাবে একটা ফর্ম এখানে সাজানো থাকে। আমি একটু এই ফর্মটাকে একটু ট্যাবে ওপেন করি। এটা পাবলিক ইউআরএল। আমি ওটা যতই চেঞ্জ করি এটা ডিরেক্ট অনলাইন থেকে আপডেট নেবে। আচ্ছা, এরকম আছে। আমি একটু একটু কালারফুল ডিজাইন করব বা একটু সুন্দর করে। তো আমি যেটা করতে পারি যে এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারি, একটু বোল্ড করে দিতে পারি, সেভ দিয়ে দিলাম। এখন আমি চাইলে যে এখানে ইভোকেটিভ ট্রাভেলের একটা লোগো আছে, ওই লোগোটা আমি ইউজ করতে পারি। তো এটা আমি লোগোটা সেভ করে নেই। ইভোকেটিভ ট্রাভেল, আচ্ছা। তো আমি এই লোগোটা আপলোড করব। এখন ইদানিং মেলচিম একটা সমস্যা করতেছে যে লোগো নিচ্ছে না। সেক্ষেত্রে যদি না নেই সেটারও বিকল্প ব্যবস্থা আছে। আচ্ছা, আমি আপলোড করে দেখি নর্মালভাবে। আপলোড করলাম। আপলোড করার পর আমাকে লিঙ্ক আপ করতে হবে, আমার প্রতিটা ইমেজ লিঙ্ক আপ করতে হবে। কারণ যদি লিঙ্ক না করি তাহলে আমার এই ডিজাইনটা মূলত মৃত। আর এরকম মৃত ডিজাইন ফটোশপে অনেক ভালোভাবে করা যায়। সুতরাং ক্লায়েন্ট কি জন্য আমাকে দিয়ে ডিজাইন করাবে। আর একটা বিষয়, আমার এখানে ইমেজের উইডটা আছে 705। আমার ওইখানে আমি জানি যে 550-এর বেশি হলেই আমার সমস্যা হবে। সুতরাং আমি এটা 550 দিয়ে দিলাম। হাইটটা অটোনিক, 7 ইনসার্ট ইমেজ। আসার কথা না। আচ্ছা দেখি, ইমেজটা আসে নাই। এটা ইদানিং সমস্যা করতেছে। আচ্ছা যাই হোক, আমি ইমেজটা অন্যভাবে আনি, একটু ব্যাকএন্ডে কোড করে। সোর্স ফাইলে যাব। সোর্স ফাইলে যাওয়ার আগে আমার একটা কাজ করতে হবে। আচ্ছা, সোর্স ফাইলে আমি একটা ইমেজ, ওই আমি যে ইমেজটা লোগোটা আপলোড করছি ওটার ইউআরএল টানতে হবে, কপি ইউআরএল। আপনাদের এটা জানার দরকার নেই, যেহেতু সাইন আপ ফর্মে ইমেজটা খুব বেশি জরুরি না। সুতরাং এটা টেনশনের কিছু নেই। আচ্ছা, তো এখানে চলে যাই, কোড দেই IMGC, জাস্ট কোডটা বসিয়ে দেবো। সেভ। হ্যাঁ, এখন ইমেজটা ভিজিবল হবে। আচ্ছা, ইমেজটা অনেক বড়, বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, একটু রিসাইজ করে দিই। এটা এখান থেকে 550 দিয়ে দিই। হ্যাঁ, এখন এটার সাথে মনে হচ্ছে যে ফিট হয়েছে এখানে। আচ্ছা, তো আমার সাইন আপ ফর্মে আমি ফিল্ড যত কম রাখতে পারি ততই ভালো। কারণ হলো এখানে মানুষ স্বেচ্ছায় সাইন আপ করবে। সুতরাং আমি যদি অহেতুক অনেকগুলো ফিল্ড দিয়ে রাখি তাহলে এটা তার জন্য বিরক্তিকর। তো আমি লাস্ট নেম অপশনটা রাখতে চাচ্ছি না। ডিলেটে ক্লিক করব। আপনারা দেখে রাখুন যে কীভাবে ডিলিট করি। ডাবল ক্লিক দিলে এখানে একটা মাইনাস অপশন আসবে, আর এখানে ডানে ডিলিট অপশন আসবে। আপনি মাইনাস আর ডিলিট যেখানে ক্লিক দেন একই কাজ করবে। ডিলিটে ক্লিক দেওয়ার পর আপনার এখানে বড় হাতের ডিলিট লিখতে হবে, ক্যাপিটাল লেটারে। আচ্ছা, তো আমি ফার্স্ট নেমটাকে উপরে তুলে দিলাম, ইমেলটা পরে থাকুক। আচ্ছা, তো আমার মোটামুটি আমি এই কয়টা ফিল্ডই রাখবো। আমি আরেকটা ফিল্ড রাখতে চাচ্ছি, কারণ হলো আমি আরেকটা উদাহরণ দেব সেগমেন্ট কীভাবে করে। ওই সেগমেন্ট করতে গেলে আমার একটা ফিল্ড রাখতে হবে, যে ফিল্ডের থ্রুতে আমি সেগমেন্ট করব। তো এখানে অনেক ফিল্ড আছে, যেমন আপনি কোনো টেক্সট ইউজ করবেন, যেমন আপনি কোনো রেডিও বাটন ইউজ করবেন, যদি কারো ফোন নাম্বার আপনার দরকার পড়ে সেটা আপনি অপশন আছে, অ্যাড করতে পারবেন। নাম্বারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে একটা আনটাইটেল নামে একটা কলাম চলে আসছে, সরি রো। আচ্ছা, তো এখানে ডাবল ক্লিক দিলেই এটা এডিটে যাবে। মাঝে মাঝে স্পিডের সমস্যা থাকলে একটু লেট হয়। সমস্যা করছে আমার। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, আমি এখন এটা এডিট করব। তো আপনারা যেটা করবেন যে ফিল্ড লেভেলে চেঞ্জ করবেন, বাট ফিল্ড ট্যাগে চেঞ্জ করবেন না। ওইটা HTML, ওইটার যদি আমরা হাত দিই তাহলে হয়তো আমাদের এই ফর্মটা ঠিক মতো কাজ করবে না। তাহলে আমি ওইখানে দিয়ে দিলাম ফোন নাম্বার। নাম্বার, ব্যাস। এখন যদি আমরা এটা রিকোয়ার্ড ফিল দিয়ে দিই তাহলে কি হবে, যেটা তার ফিল করতে হবে মাস্ট বি। সেভ। আচ্ছা, তো ফোন নাম্বারটা এই জায়গায় থাকুক। আমরা আসলে ফোন নাম্বার দেবো না, এটা জাস্ট দেখানোর জন্যই দেখানো। আমরা একটা জেন্ডার নামে একটা অপশন রাখবো, যাতে আমরা সেগমেন্ট করতে পারি খুব ইজিলি।
আচ্ছা, তো আমরা রেডিও বাটন দিয়েও করতে পারি বা চেক বক্স দুইটা দিয়ে করতে পারি। তো আমরা রেডিও বাটনে ক্লিক দিলাম, রেডিও বাটন দিয়েই করব। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমার এরকম তিনটা অপশন আসে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। তো আমি এটা আসলে এডিট করে আমি আমার মতো ইউজ করব। আবার সমস্যা করতেছে, নেট স্পিড কম। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই আবারও। ডাবল ক্লিক দিলে এডিট হবে। তো আমি ফার্স্ট চয়েসে কি দেব, মেল, মেল। সেকেন্ড চয়েসে দেব ফিমেল, ফিমেল। আরেকটা দিতে পারি কমন, যদি দেব, যদি দেই দিতে পারি, না দিলে নাই। আচ্ছা, এখানে ফিল্ড লেভেল যেটা সেটাতে আমি কি দেব, সেন্ডার। আচ্ছা, দেন আমি যেটা রিকোয়ার্ড ফিল্ড দেই মাস্ট বি পূরণ করতে হবে তার, সেভ দিয়ে দেবো, ব্যাস। হ্যাঁ, আমি এই তিনটা কলাম আমি রাখতে চাচ্ছি, এই তিনটা রোই আমি রাখতে চাচ্ছি, আর রাখবো না অন্য কিছু। তো এখন আমার ফিল্ড সেট আপ শেষ। আপনার চাইলে আরও ফিল্ড আছে অনেকগুলা, যেমন আমার কারো যদি বার্থডে জানার দরকার পড়ে, আপনি ধরুন আপনি কেক, আপনার বিজনেস কেক বা এই রিলেটেড, সুতরাং আপনি কী করবেন যে কার কার বার্থডে কোন দিন সেটা আপনার জানার দরকার আছে। আপনি যদি চান যে অ্যাড্রেস দিয়ে আপনি তাদেরকে আলাদা করবেন, বা আপনি যদি চান যে ডেট জানবেন, যেমন আজকে কোন ডেটে সাইন আপ করলো, আপনি চাইলে সেইটার ভিত্তিতে আপনি চাইলে তাদেরকে সেগমেন্ট করে আপনি ইমেল ক্যাম্পেইন সেট আপ করতে পারেন। আচ্ছা, তো আমার ফিল্ড সেট আপ শেষ। তো আমি এখন একটু ডিজাইনে চলে যাই। তো এখন বিল্ডিতে ছিলাম, এখন ডিজাইনিতে চলে যাব। তো ডিজাইনিতে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে বা এই যে ব্যাকগ্রাউন্ড, এটা মূলত ব্যাকগ্রাউন্ড আর এটা হলো ফোরগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা রাখবো না, একটু অন্যরকম একটা কালার দেবো, এরকম, হ্যাঁ এই কালারটাই থাকুক। আর চেষ্টা করবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ধরনের কালারগুলো আছে, যেমন এই লোগোর যে কালার বা ওয়েবসাইটে যে কালারের কম্বিনেশন আছে, যেমন এই কালার, এটা অনেক ক্লায়েন্টের প্রিয় একটা কালার অবশ্যই। সুতরাং আমরা এই ধরনের কালারগুলো ব্যবহার করার চেষ্টা করবো সবসময়। আচ্ছা, তো ফোরগ্রাউন্ডে দিলাম, সরি ব্যাকগ্রাউন্ডে। তো আমি এখানে আরও অপশন আছে, আউটার র্যাপারে আমি একটা কালার দেবো। আউটার র্যাপারে ক্লিক করার পর দেখেন কতটুকু সিলেক্ট হচ্ছে, এইটুকু সে আউটার র্যাপার হিসেবে সিলেক্ট করছে। তো আমি এটার একটা কালার দিতে পারি, এটা অবশ্যই আমি ওই কালারটা দিব যে ক্লায়েন্টের বা এখানে যে কালারটা আছে, লোগোতে যে কালারটা আছে সেটা। তো পিকজা নামে একটা শর্টকাট টুলস আছে যেটা দিয়ে আমি, কালার পিকার আছে যেটা দিয়ে আমি এটা কালারটা নিতে পারি। যেমন আমি একেবারে একুরেট কালারটা নিতে পারবো। আরও সহজ পদ্ধতি আছে, যেমন এখানে ক্লিক দেওয়ার পর হোবার হয়ে এটার বা কালারটা একটু ডিপ হয়ে যাচ্ছে, আমি এই কালারটাই নেব। প্রিন্ট স্ক্রিনে চাপবো আমার কিবোর্ডের, দেন আমি ফটোশপে চলে গেলাম, কন্ট্রোল এন একটা ডকুমেন্ট করলাম, আর কন্ট্রোল বি, আমি যে কপি করছিলাম ওইটা পেস্ট হইলো। তো আমি এই কালারটাই নেবো একুরেট। তো আমি এখন এটা সিলেক্ট করবো, দেখুন এখানে কালার চলে আসার একটা হ্যাক্সা কোড চলে আসছে, HTML কোড যেটাকে বলে। তো আমি ওই কোডটাকে মনে রাখতে পারি, বা আমি কন্ট্রোল অল্টার সি দিলে ওই কোডটা আমার কপি হয়ে যাবে, একুরেট এই কালার কোড। তো আমি চলে গেলাম মেলচিম্পে, এখানে গিয়ে আমি কালার কোডটা পেস্ট করে দিলাম। এটা ইদানিং সমস্যা করতেছে মেলচিম, যে কোনো কালার কোড কাস্টমার দিতে গেলে নিতে চায় না, বাট আপনি যদি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে হয়তো বা নেয়। হ্যাঁ, নিচে। আচ্ছা, তো আমার এই লেখাটা বেশি উপরে চলে গেছে, আমি একটু নিচে নামিয়ে দিই লেখাটাকে। যদি একটু বোল্ড বোল্ড করা আছে, আচ্ছা থাকুক। তো হয়ে গেল আমার সাইন আপ ফর্ম। আমি আরেকটু কাজ করতে পারি, আমার লোগোটা আমি চেঞ্জ করে দিতে পারি। ডিজাইনটি গিয়ে মানকি রিভার্স, আমি সব কিছু সেন্টারে দিয়ে দেবো, আর এই লোগোটা দেবো না, দেবো অন্যরকম একটা কালারফুল লোগো দেবো। আচ্ছা, তো আমার ডিজাইন কমপ্লিট, সাইন আপ ফর্ম ডিজাইন। তো আমি একটু রিফ্রেশ দিই, এটা হলো আমার সাইন আপ ফর্ম। তো এখন এই সাইন আপ ফর্মটাকে আমি বিভিন্নভাবে ইউজ করে আমি আমার ইমেল কালেক্ট করতে পারি, যারা আমার টার্গেট অডিয়েন্স তাদেরকে। এটা আমি ফেসবুকে আমি পোস্ট করতে পারি, আমি ফেসবুকের সাথে আমি ইন্টিগ্রেট করতে পারি, আরও অনেক কাজ আছে, এগুলো আমরা দেখবো। তো এটা গেল মোটামুটি আমার জাস্ট একটা বেসিক সাইন আপ ফর্ম ডিজাইন। আচ্ছা, তো সাইন আপ ফর্মের অনেকগুলো পার্ট আছে, তো আমরা একটু দেখবো এটা। তো আমরা এখানে সাইন আপ করি, তাহলে আমরা বুঝতে পারবো। সাইন আপ 779, সেটা দিয়ে আমি একটু যদি মেল দিয়ে সাবস্ক্রাইব করি, তো একটু বাস
এই স্টেপগুলো দেখুন, আমার একটার পরে একটা কি স্টেপ আসতেছে, শুধু এটা একটু দেখুন। সাইন আপ করার পরে আমাকে পেজে নিয়ে গেছে, তো আমি একটু দেখি। সাইন আপ ফ্রম উইথ অ্যালার্টস, এটা আমি দেবো না। যদি আমি এটা দিয়ে ডিজাইন করি, দেখুন একটু অনেকগুলো ফিল্ড আছে একই রকম। যদি এটা দিয়ে আমি করি, তাহলে আমাকে বলবে যে তুমি নিচের এগুলোতে একটা বেলো দাও এটা পূরণ করার জন্য। আচ্ছা, সাইন আপ থ্যাংক ইউ পেজ, দেখুন এই পেজটা চিনুন কিনা। হ্যাঁ, অলমোস্ট ফিনিশড। এটার সাথে মিল মিল নাই, এটা দেখতে পারবেন একটু পরে। আমি যে সাইন আপ করছি, আমার ইমেলে একটা লিঙ্ক আসছে বা একটা অ্যাক্টিভেশন বাটন আসছে। হুম, হ্যাভিং ট্রাবল, এভোকেটিভ ট্রাবল, হ্যাঁ, ভিউ ফেল্ড ইনপুট, সরি। এটা আসছে আসলে আমার ওই আগের এটা, আমি তো আগে সাইন আপ করছি একবার, যে জন্য আমার এটা সমস্যা করতেছে। আচ্ছা, আমি অন্য একটা ইমেলে সাইন আপ করে নিই। আচ্ছা, সাইন উইথ ডিভাইড অ্যাকাউন্ট। আচ্ছা, এটা দিয়ে একটু সাইন আপ ফর্ম আমি সাইন আপ করি, কারণ ওই একটা ইমেল দুইবার দেওয়া হয়ে গেছে, জন্য এটা নেই নেই। আচ্ছা, এখানে সাবস্ক্রাইব, তো আমার ইমেলে একটা লিঙ্ক যাবে, দেখে আসি। আসবে, একটু লেট হতে পারে। আচ্ছা, আমরা একটু পেজগুলো দেখে আসি, যে আমরা সাইন আপ থ্যাংক ইউ পেজ কাকে বলে। এই পেজগুলোও ক্লায়েন্ট অনেক সময় ডিজাইন করতে চায়। আচ্ছা, এখানে দেখুন সাইন আপ থ্যাংক ইউ পেজটা অনেক ইম্পর্টেন্ট। দেখুন, সাইন আপ থ্যাংক ইউ পেজের উপরে একটা লিঙ্ক ইউআরএল দেওয়ার মতো একটা পেজ আছে। তো এইখানে যদি আপনি চান যে থ্যাংক ইউ, আমি যদি সাইন আপ করার পরে আমার এখানে একটা ইমেল আসবে, এটা আমি দেখাতে পারলে ভালো হইতো। একটু ওয়েট করি, একটু লেট হচ্ছে। আচ্ছা, আমি আবারও একটু সাইন আপ করি, একটু সমস্যা হচ্ছে। সাবস্ক্রাইব, ও আমাকে এটা ভেরিফাই করতে হবে, তারপরে সাবস্ক্রিপশনটা নেবে আমার। এখন চলে আসার কথা। চলে আসছে। তো এটা আমি সাইন আপ করলে হবে না, আমাকে এই ইয়ার সাবস্ক্রাইব মি টু দিস লিস্ট, মানে আমাকে অনুমতি দিতে হবে আমার ইমেলটা ভ্যালিড কিনা এটা জাস্টিফাইয়ের জন্য, আর এটাকেই ডাবল অপট ইন মূলত বলে। আচ্ছা, দেওয়ার পরে এরকম একটা পেজ আসছে। তো সাবস্ক্রিপশন কনফার্ম, তো আমরা একটু দেখে আসি যে এখানে যে পেজগুলো আমরা দেখতেছিলাম। তো এখানে যদি চান যে এখানে সাইন আপ করার পরে সাধারণত এরকম একটা পেজ যাবে, বাট আমি যদি চাই যে না অন্যরকম একটা পেজ কাস্টম, সেটার ইউআরএলটা এখানে দিতে পারবো। থ্যাংক ইউ পেজটা দেখলাম, সাইন আপ অপট ইন কনফার্মেশন ইমেল, তো দেখুন যে এই পেজগুলো আমরা চিনি কিনা। হ্যাঁ, ইয়েস, এই 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 পেজটা আমরা কোথায় দেখছিলাম, যে আমাদের ইমেলে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে কি বলে, অপট ইন কনফার্মেশন ইমেল। এরকম প্রতিটা পেজের একটা করে নাম আছে। তো আমি একটু দেখে আসি আবারও, মেল চিপে গিয়ে অপট ইন কনফার্মেশন ইমেল, তো কনফার্মেশন থ্যাংক ইউ পেজ, এটা কোনটা, এটা আমরা দেখে আসি। সাবস্ক্রিপশন কনফার্মড, এটার নাম হলো কনফার্মেশন থ্যাংক ইউ পেজ। এরকম প্রতিটা পেজের একটা করে নাম আছে, এগুলোও ক্লায়েন্ট মূলত ডিজাইন করতে বলে। একটা জিনিস দেখুন, যে অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় যে আমার এখানে যারা সাইন আপ করবে তাদেরকে হয়তো আমি একটা টিপস দেবো বা একটা ভিডিওর লিঙ্ক দেবো বা এই রিলেটেড কিছু একটা দেবে। যদি এরকম সে চায় যে আমার যারা সাইন আপ করলো তাদেরকে আমি কিছু একটা দিতে চাই, ধরুন আপনাকে বা আপনি একটা জায়গায় সাইন আপ করলেন, সেখানে ওয়েট লসের রিলেটেড যে আপনার কীভাবে ওয়েট লস করা যায় সেই রিলেটেড 25টা এক্সক্লুসিভ টিপস, যেটা হয়তো আপনি কিনতে হইতো। তো এখন আপনি ফ্রিতে সাইন আপ করার ফলে আপনি ওইটা ফ্রিতেই পাচ্ছেন। সুতরাং আপনাকে কনফার্ম করার এই অপশনটাতে আপনাকে এখানে যদি একটা লিঙ্ক দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি কি পেয়ে যাবেন, এই পেজটা পাবেন না, পাবেন একটা পিডিএফ ফাইলের লিঙ্ক দিলে পিডিএফ ফাইলের লিঙ্ক পাবেন, বা যদি ইউটিউবের ভিডিওর লিঙ্ক দেয় সেক্ষেত্রে ভিডিও পাবেন। তো এইভাবে বিভিন্ন ট্রিক্স ফলো করে অনেক আসলে ইমেল বা কালেকশন করে থাকে। তো এখানে আমরা আপনারা এই পেজগুলো সবগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। তো এটাই হলো সাইন আপ ফ্রম ডিজাইন। আচ্ছা, আমি তো চলে যাই। তো সাইন আপ ফ্রম আর ডিজাইনের দরকার নেই আমার। এখন চলে যাব সাইন আপ ফ্রম ইন্টিগ্রেশন। তো আমরা এই সাইন আপ ফর্মটা ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে পারি। এটা অবশ্যই ফেসবুক পেজ হইতে হবে। আর ওয়ার্ডপ্রেসে যে সাইটগুলো করা থাকে সেগুলোতে করব। আচ্ছা, আমরা একটু ফেসবুকে চলে যাই।
টিউটোরিয়াল মনে হয় যে অনেকটা বড় হয়ে যাবে মনে হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, আমি আমার ফেসবুকে লগ ইন করলাম, আমি এটা ইন্টিগ্রেট করব আমার। আচ্ছা, আমি মেলচিম্পে চলে যাই আবারও। মেলচিম্প অ্যাকাউন্টে চলে যেতে হবে এটার জন্য, অ্যাকাউন্ট থেকে ইন্টিগ্রেশন। এখানে আমি ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করব, লগ ইন। আমার যেহেতু একটা ট্যাবে পাশেই ট্যাবে ওপেন আছে, সুতরাং ডিরেক্ট অ্যাড হয়ে যাওয়ার কথা। আর যদি না হয় তাহলে লগ ইন দিতে হবে আমাকে। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। তো এখন দেখুন আমার যে কয়টা পেজ আছে সবগুলো পেজ এখানে কিন্তু শো করতেছে। যেমন আমি আমার কোন পেজটার সাথে দেবো, যেমন ধরুন ইমেল টেমপ্লেট সেলার, এই পেজটার সাথে যদি আমি দেই, তাহলে এই পেজটার সাথে দেওয়ার পরে যে আমি এই পেজটার কোন লিঙ্ক, কোন আমি এই পেজটার সাথে যদি আমি কানেক্ট করি, যদি কেউ সাইন আপ করে, তাহলে আমার মেল চিপবে কোন লিস্টে ইমেল লিস্টগুলো যাবে। যেমন ধরুন আমার এখানে ইভোকেটিভ ট্রাভেল ফার্স্ট ক্যাম্পেইন, আমি যে লিস্টটা ক্রিয়েট করছিলাম, মনে আছে সবার? দেখে আসি। হ্যাঁ, ইভোকেটিভ ট্রাভেল ফার্স্ট ক্যাম্পেইন, যদি আমার আরও লিস্ট থাকতো তাহলে আরও লিস্টের লিস্ট এখানে শো করতো, এখানে শো করতো। তো আমার একটা যেহেতু আমার লিস্ট, সুতরাং এটাই শো করতেছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে হ্যাঁ সেভ দিয়ে দেবো। আর ইউজ সাইন আপ ফ্রম ট্যাব, ইয়েস, এটা আমি দিয়ে দেবো। আর এটা আমি সেভ দিয়ে দেবো, জাস্ট সেভ। টেস্ট কানেকশন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সব কিছু সেভড। তো আমরা এখন চলে যাই আমার ফেসবুকে আবারও। ওই পেজে গিয়ে আমরা দেখতে পারবো যে এটা কানেকশন হয়েছে ঠিক মতো। ওর ইমেল টেমপ্লেট সেলার। আচ্ছা, এটাতে গিয়ে একটু বুঝতে হবে অ্যাবাউট, হ্যাঁ, সাইন আপ টু গেট আওয়ার নিউজ লেটার। ডিফল্ট ওই লেখাটা থাকে, এই লেখাটা আমি চাইলে চেঞ্জ করতে পারতাম। সরি, এটা আমার অলরেডি একটা সাইন আপ ফর্ম এটার সাথে ইন্টিগ্রেশন করা ছিল, যে জন্য এইটা চলে আসছে। আচ্ছা, জয়েন ইমেল লিস্ট, দেখি ওইটা আসছে কিনা। না, এটা অন্য একটা ফর্ম, আমি এটাও দেব না, আমি অন্য একটা পেজের সাথে কানেক্ট করে দেখি। আচ্ছা, চলে যাই। আমি এই এটাকে নিব না, আমি আমি এই আমার অন্য একটা পেজ আছে আমাদের গ্রামের নামে করা, সেটা আমি কানেক্ট করি। তো এটার সাথে আমি যে লিস্টটা আছে সেটা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে ইয়েস দেব। সাইন আপ টু গেট আপডেটেড, আপডেট। আচ্ছা, সেভ দেব, টেস্ট কানেকশন। আচ্ছা, এখন যদি আমার ওই পেজটাতে চলে যাই, সবগুলো দিয়ে আসলে ট্রাই করা হয়ে গেছে মনে হয়, তো দেখে আসি। হ্যাঁ, সাইন আপ টু গেট আপডেট এটার সাথে করা ছিল না। তো আমার যে ফর্ম, সাইন আপ ফর্মটা, সেটা কিন্তু এই পেজের সাথে এখন কানেক্টেড, দেখুন। তো কেউ যদি চায় যে আমার এই পেজে, ধরুন আমার এই পেজে ইভোকেটিভ ট্রাভেলের পেজে অনেক ভিজিটর আসে মাঝে মাঝে, তো তারা যদি চায় যে হ্যাঁ এখানে আমি ওদের বা কোনো তথ্য পেতে চাই, সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে সাইন আপ করবে, আর আমি কিন্তু তাদের ইমেলটা এই ফেসবুকের থ্রুতে পেয়ে যাব। আচ্ছা, তো এটা গেল ফেসবুকের সাথে ইন্টিগ্রেশনের ব্যাপারটা। তো পরবর্তীতে চলে আসি ওয়ার্ডপ্রেসের সাথে কীভাবে ইন্টিগ্রেশন করা যায়। আর ওয়ার্ডপ্রেস তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হলো একটা জনপ্রিয় সিএমএস ওয়ার্ল্ডের প্রায়, আমি যতদূর জানি যে 23%-এর উপর সাইট ওয়ার্ডপ্রেসে করা, আর এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তো তাহলে ওয়ার্ডপ্রেসে অনেক সাইট করা আছে বোঝা যাচ্ছে, তো সুতরাং আমরা চাইলে যে এই সাইন আপ ফর্মগুলো ওয়ার্ডপ্রেস সিএমএস যে সাইটগুলো করা আছে সেগুলোতে মূলত আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তো চলুন দেখে আসি কিছু ওয়ার্ডপ্রেস সাইট, আর এটা কীভাবে বুঝবো যে আমরা এটা ওয়ার্ডপ্রেসে করা সাইটটা। তো আমার প্রতিষ্ঠান primary.org, এটা ওয়ার্ডপ্রেসে করা একটা সাইট। তো ওয়ার্ডপ্রেসে করা সাইটগুলোর বৈশিষ্ট্য হলো যে আপনি নর্মালি সাধারণত আমরা যদি মেইন ইউআরএল পরে স্ল্যাশ
ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে যদি লগ ইন পেজে নিয়ে যাই নর্মালি, তাহলে আমরা বুঝে নেব এই সাইটগুলো ওয়ার্ডপ্রেসে করা। তো এটা চেঞ্জ করে রাখা যায়, বা যদি অন্যরকম কিছু দেওয়া থাকে সেটা আপনাকে ক্লায়েন্ট বলে দেবে, টেনশনের কিছু নেই। তো আমরা ধরে নিলাম যে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, দেন আপনি লগ ইন করে যে কাজটা করবেন আপনার এই সাইন আপ ফ্রম ইন্টিগ্রেশনের জন্য, সেই কাজটাই আমি এখন দেখাচ্ছি। তবে আমার যেহেতু এরকম কোনো সাইট নেই রেডিমেড, সুতরাং আমি কি করব, আমি আমার পিসিকে সার্ভার বানিয়ে জাস্ট আপাতত এই কাজটা আমি দেখাচ্ছি। আপনাদের এতটুকু ভুলে যান আপনারা যে আমি যা এখন যা করতেছি এটা আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনারা দেখলেই চলবে। এটা আপনাদের করতে হবে না। কমায় ফেলি। আচ্ছা, তো ধরেন ধরুন আপনার মেইন ইউআরএল স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন ওটা দিলেন। তো আমার এখানে সাইডে চলে গেছে, আমি ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দেওয়ার পরে আমার লগ ইন আসলো। লগ ইন আসার পরে আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দেবো, এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে। আচ্ছা, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এখন সাইটের ব্যাক এন্ডে আছি। তো আমার সাইটটা কীরকম একটু দেখে আসি, এখান থেকে ভিজিট করলে আমি দেখতে পারবো। এটা আপনার শেখার জন্য খুব, আপনার কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নাই, জাস্ট আপনি প্লাগইন দিয়ে খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবেন। এটা আমার সাইট। আসলে এটা একেবারে নর্মাল একটা সাইট, কারণ হলে এখানে ইমেজ দেওয়া নাই, স্লাইডার দেওয়া নাই, বা অনেক কিছু দেওয়া নাই, জাস্ট নর্মালি একটা থিম আমি আপলোড করছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা যে মেলচিম্পে যে সাইন আপ ফর্মটা ডিজাইন করছি, এই সাইন আপ ফর্মটা এখানে ইন্টিগ্রেশন করব। তবে কথা হলো যে আমরা যে কালারফুল সাইন আপ ফর্মটা এখানে ডিজাইন করছি, এরকম কালারফুল সাইন আপ ফর্ম কোনো ওয়েবসাইটে কোনো ক্লায়েন্ট ইন্টিগ্রেশন করতে চায় না। কারণ হলো এই কালারটা ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, বা এটার যে সাইজে যে সমস্যা আছে সেইখানে আরও অনেক ধরনের সমস্যা আছে, এটা আপনারা বুঝতে পারবেন। তো আর এই ধরনের কালারফুল সাইন আপ ফর্ম অ্যাড করার কোনো অপশনও মেলচিম্প আপনাকে দেয় না। তো এই সাইন আপ ফর্ম অ্যাড করার অনেক অপশন আছে, অনেকগুলো প্লাগইন আছে। তো আমি একটা প্লাগইন দিয়েই মূলত দেখাবো। চলে যাই প্লাগইন অপশনে। প্রথমে এটার ভিডিও টিউটোরিয়াল আছে, একেবারে ইজি, আপনারা জাস্ট ওই ভিডিও টিউটোরিয়াল দেখলেও পারবেন। আচ্ছা, ইনস্টল প্লাগইন। চলে আমি অ্যাড নিয়ে যাবো, একটা প্লাগইন অ্যাড করব। অনেক প্লাগইন আছে, আমি সবচেয়ে সহজ যেটা সেটা দিয়ে আমি দেখাচ্ছি। এখানে সার্চ দেব মেলচিম্প উইজেট। একটু মনে হয় সমস্যা হচ্ছে, এটা ডিসমিস করে দিই। আচ্ছা, মেলচিম্প উইজেট লেখার পরে অনেকগুলো আসবে, বাট এইটা যেটা, এটা রিভিউটা খুব বেশি ভালো না, বাট এটা দিয়ে আমরা খুব সহজেই কাজ করতে পারবো আর কি। তো এটা আমি ইনস্টল করে নিই, মেলচিম্প উইজেট। একেবারে ইজি, আমি যা করতেছি শুধু তা দেখে দেখে করবেন, তাহলে হবে। ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টল এখন অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে এখান থেকে একটা অপশন আসছে, ইউ উইল নিড টু সেট আপ মেলচিম্প সাইন আপ ফ্রম উইজেট প্লাগইন অপশন বিফোর ইউজিং ইট, ইউ ক্যান মেক ইউর চেঞ্জেস হিয়ার। তো আমি এই হিয়ারে ক্লিক দেবো। হিয়ারে ক্লিক দেওয়ার পরে আমাকে এখানে একটা এপিআই কি দিতে বলতেছে, যেটার মাধ্যমে আমি আমার মেলচিম্পের সাথে কানেক্ট করব। তো এই এপিআই কিটা আমরা এখান থেকে পেতে পারি মেলচিম্পে। অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এক্সট্রাস এপিআই কি, এখানে যাওয়ার পরে যেহেতু আমি কোনো এপিআই কি ক্রিয়েট করা নাই, জাস্ট এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েটে কি আর একটা ক্রিয়েটে মান রিল এপিআই কি। আমি ক্রিয়েটে কিতে যাব, যাওয়ার পর একটা কি ক্রিয়েট হবে, এই কিটা জাস্ট আমি কপি করব, এখানে পেস্ট করে সেভ চেঞ্জ ক্লিক দিব। সেটিং সেভড, আমার কানেক্ট হয়ে গেছে আমার মেলচিম্পের সাথে এই ওয়েবসাইটের। তো এখন আমি আমার ফর্মটা ডিজাইন করব। আচ্ছা, তো ফর্মটা ডিজাইনের জন্য আমি চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে উইজেট।
উইজেটে গেলে আমি দেখতে পারবো যে মেলচিম লিস্ট সাইন আপ নামে একটা অপশন আসছে। এটা, তো এটা আমি ড্রাগ করে জাস্ট বাটন ধরে ড্রাগ করে আমি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। আমি জাস্ট সার্চ বারের নিচে রেখে দিলাম। তো এটা আপনারা বুঝবেন কীভাবে একটু দেখুন আমার সাইটটা যদি ভিজিট করেন। এখানে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, মানে আমি এই সার্চ বারের নিচে আসি, মানে আমার সাইন আপ ফর্মটা এইখানে আসবে। এটা নর্মালি বোঝা যায়। বা না থাকলে আপনি ফুটারেও রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, আপনি দেখে দেখে একটা আইডিয়া নিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে যে ডিফল্টভাবে যে লেখাগুলো আছে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আর আপনার এটা আসার পরে আপনি যে আপনার যদি অনেকগুলো লিস্ট থাকতো, যেমন আমার যে লিস্ট মেলচিমে আমি ক্রিয়েট করা আছে এভোকেটিভ ট্রাভেল ফার্স্ট ক্যাম্পেইন, তো ওই লিস্টটা আপনি দেখতে পারেন। ওই লিস্টটা এখানে অ্যাড আছে, আপনি চাইলে আরোগুলো যদি থাকতো সেগুলো আপনার দেখা দিত এখানে। আচ্ছা, জয়েন নাও না দিয়ে আমি যদি এখানে সাবস্ক্রাইব নাও দেব, সাবস্ক্রাইব নাও। আচ্ছা, আরেকটা জিনিস দিতে পারি যে আমি ফার্স্ট নেমটা দিতে পারি আমার ফর্মের। এখানে কিন্তু এই প্লাগ ইন দিয়ে টোটালি আমার এই সাইন আপ ফর্মটা ইন্টিগ্রেশন করতে হয়েছে। আর আমার যদি ওই সাইন আপ ফর্মটা ইউজ করতাম তাহলে কিন্তু আমি কোডটা এনে আমি কোনো টেক্সট এডিটর দিয়ে সেটা করতে পারতাম, বাট ওইটা অনেক জটিল একটা কাজ, যেজন্য আমি সহজ পথে গেলাম। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি আমার সাইটটা একটু রিফ্রেশ দিই এখানে, বা আমি যদি আবারও এখান থেকে ভিজিট সাইটে যাই, সেম কাজ, একটা সাইন আপ ফর্ম এখানে চলে আসছে। দেখুন, সাইন আপ ফর আওয়ার মেলিং লিস্ট, এখানে ফার্স্ট নেম, ইমেল, সাবস্ক্রাইব নাও। এখন যদি আমি এখানে সাইন আপ করি তাহলে আমার ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, দেন ওই লিঙ্কটাতে যদি আমি কনফার্ম করি, হ্যাঁ, তারপরে আমার এই ইমেলটা কোথায় চলে আসবে, মেল চিম্পে আমি যে লিস্টটা ক্রিয়েট করছিলাম এভোকেটিভ ট্রাভেল ফার্স্ট ক্যাম্পেইন, এই লিস্টে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে খুব বেশি কঠিন না, বাট হয়তো মাথায় একটু অন্যরকম রাখতে পারে প্রথম অবস্থায়, বাট 2-3 বার প্র্যাকটিস করলে আমি মনে করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা গেল সাইন আপ ফর্মের যে ব্যাপারটা। তো আমি দেখাবো পপ আপ ফর্ম, যেটা সেটাও দেখাবো। পপ আপ ফর্ম আমরা মূলত বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে হঠাৎ করে একটা ফর্ম চলে আসে চোখের সামনে, সেটাই পপ আপ ফর্ম বলি। তো চলুন দেখে আসি। তো জেনারেল ফর্মটা দেখছিলাম, তো এমবেডেড ফর্ম আমরা একটু দেখে আসি। আমরা যে জেনারেল ফর্মে যে ডিজাইনটা করছিলাম সেটার কোডটাই এমবেডেড ফর্মে দেবে। আচ্ছা, দেখুন আমার এটা হলো জেনারেল ফর্মে আমার যে ফর্মটা ডিজাইন করছিলাম কালারফুল, বাট সেটা কালারফুল থাকবে না, একটা নেকেড ফর্ম হয়ে যাবে। আচ্ছা, এই ফর্মটার কোড হয়েছে এটা। এই কোডটা যদি আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিই, সেক্ষেত্রে সেই কোড নিয়ে তারা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবে। বা আমি যদি টেক্সট এডিটর ইউজ করি তাহলে আমি ওই কোডটা দিয়ে সাইন আপ ফর্ম অ্যাড করতে পারবো, বাট আমি এটা করলাম না, আমি সহজ পথে গেলাম। তো আমি আবার একটু ব্যাগে চলে যাই। আমি পপ আপ ফর্ম নিয়ে কাজ করবো এখন। হ্যাঁ, সাবস্ক্রাইবার পপ আপ। আচ্ছা, সাবস্ক্রাইব পপ আসার পরে এখানে দেখুন শো করতেছে ডিজাইনে আমার কিছু কাজ করতে হবে। যেমন ডিজাইনে অনেকগুলো স্ট্রাকচার আছে, ফর্মটা কীরকম থাকবে, এরকম, এরকম, বা এরকম, যেটা দিতে চাই। টেক্সট কালার আমি দেবো না, বাটন টেক্সট, এই যে এই বাটনের টেক্সটগুলো। সাবস্ক্রাইব চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ড কালার, আমার সাইন আপ ফর্মের যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, আমার অ্যালাইনমেন্টটা কোথায় হবে, এই আমার সাবস্ক্রাইব বাটনের মেইন ফুল ওইটা আমি দেবো না, আমি মাঝখানে থাকবো ছোটো একটা সাইন আপ ফর্ম। এটা আমি কাজ করার পরে আপনারা বুঝতে পারবেন আসলে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আমি সাথে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, জেন্ডারটা দেবো না। কন্টেন্ট, আমি কন্টেন্টে কোনো কিছু দিচ্ছি না, যেমন সাইন আপ টু গেট আওয়ার নিউজ লেটার, টু গেট আওয়ার নিউজ লেটার, এটা দিতে পারেন, মাঝখানে দিয়ে দিলাম বোল্ড করে। সেটিং, সেটিংয়ে গিয়ে এটা যে উইট আছে 980 পিক্সেল, আমি ওইটা দিলাম না, আমি 500 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এটা পপ আপটা কতক্ষণ পরে শো করবে, আমি ইমিডিয়েটলি দিলাম। দেওয়ার পরে জেনারেট কোড, এই কোডটা আমি নেব, এই কোডটা আমার দরকার, কপি করব। যদি মনে করেন আপনারা যে আমি অনেক ফাস্ট যাচ্ছি, তাহলে আসলে একটু ভিডিওটা একটু স্লো করে আপনারা দেখুন। আমার আসলে স্লো যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হলো এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আস্তে আস্তে যাই। তারপরে আপনাদের মতামতের ভিত্তিতে আমি চেষ্টা করব। তো এটার জন্য আমাকে যে করতে হবে, যে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইনে চলে যাই, অ্যাড নিউ। তারপরে এখানে আমি ওই প্লাগ ইনের নাম হলো ব্ল্যাক স্টুডিও টিনিউজেট, এরকম কিছু একটা, আমি ব্ল্যাক স্টুডিও লিখলেই চলে আসবে। ব্ল্যাক স্টুডিও, এটা ব্ল্যাক স্টুডিও, এটা টিনি এমসি উইজেট, আপনার নামটা জাস্ট মনে রাখুন। ইনস্টলে ক্লিক দিলাম।
অ্যাক্টিভেট। আচ্ছা, আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। তো পরবর্তী কাজ হলো আমার যেতে হবে এপিআরএস থেকে উইজেট। এপিআরএস থেকে উইজেট আবারও উইজেটে গিয়ে এখানে একটা টেক্সট এডিটর আসছে, দেখি। ভিজুয়াল এডিটর। তো ভিজুয়াল এডিটরটাকে আমি নিয়ে যাব, যে কোনো জায়গায় রাখি, কারণ এটা আমার কাজ করবে ব্যাক ইন্ডে। আমি যে কোনো জায়গায় রাখি, কোনো সমস্যা নেই, কারণ রিসেন্ট পোস্টের নিচেই রাখলাম। রাখার পর এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে কিন্তু ভিজুয়ালে আছে। আমি যেহেতু এটা কোড দিচ্ছি, সুতরাং আমাকে অবশ্যই এটা দিতে হবে কোথায়? টেক্সটে। তাহলে টেক্সটে ক্লিক দেবো, আর আমি এই কোডটুকু কপি করব। ভিউ কোড, কপি। কোডটা আমি এখানে দিয়ে দেবো। আমি ভিজুয়ালি দিলে হয়তো বা কাজ করবে, বাট ওইটা কোডটা ভিজিবল থাকতে পারে, ওইটা দেওয়া ভালো হবে না। আচ্ছা, আমি সেভ দিলাম। আমার কোডটা ব্যাকইন্ডে কোথায় দেওয়া হয়েছে? ওই রিসেন্ট পোস্টের নিচে দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখে আসি যে আমার পপ আপ ফর্মটা কাজ করলো কিনা। ট্রাই করব। লোডিং হওয়ার পরে চলে আসার কথা। আর যদি আমি কোনো টাইমিং দিয়ে দিতাম, হ্যাঁ এই দেখুন আমার পপ আপ ফর্মটা চলে আসছে। যদি আমি কোনো টাইমিং সেট আপ করে দিতাম, যেমন 2 সেকেন্ড 3 সেকেন্ড, তাহলে সেটাও আসতো। আর এটা যদি এখন আমি আবার রিফ্রেশ দেই, আবার কিন্তু আসবে না। এটা নর্মালি 14 দিন পরে একবার করে আসবে আবার। আর যদি আমি ব্রাউজারে হিস্ট্রি ডিলিট করে আবার এটা রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আসবে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে সাইন আপ ফর্ম আর পপ আপ ফর্ম কীভাবে আমরা ইন্টিগ্রেশন করে থাকি। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বললাম। আর যদি অন্য কোনো সিএমএস হয়, তাহলে আপনি এই কোডটা দিয়ে দেবেন, সেটা ক্লায়েন্ট করে নেবে। আর অন্য কোনো সিএমএস হলে, বা যদি আপনার এরকম যদি প্লাগ ইন দিয়ে খুব ইজিলি করা যায়, তাহলে আপনি সেটা শিখে নিতে পারেন, সমস্যা নেই। তো এবারে চলুন যে আমরা দেখে নিই কীভাবে মেলচিম টেমপ্লেট ডিজাইন করে, আর ক্যাম্পেইন কীভাবে সেট আপ করে। আসলে মেলচিম ইমেল মার্কেটিংয়ে টেমপ্লেট ডিজাইনের কাজটাই মূলত সবচেয়ে বড় কাজ ধরতে পারি আমরা। তো আর সব টেমপ্লেট ডিজাইনের বা মার্কেট প্লেসে, বিভিন্ন মার্কেট প্লেসে টেমপ্লেট ডিজাইনের অনেক কাজ পাওয়া যায়, শুধুমাত্র টেমপ্লেট ডিজাইনের কাজ। যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, বা ওই মার্কেট প্লেসে গিয়ে দেখেন যে অনেক শুধু টেমপ্লেট ডিজাইনের অনেক কাজ পাওয়া যায়। আচ্ছা, তো আমরা দেখে আসি যে মেলচিমে টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে হয় আর ক্যাম্পেইন কীভাবে সেট আপ করতে হয়। তো চলে যাই মেলচিমে, আমাদের 7 এক্সিট দিকে চলে যাই। আচ্ছা, এখন আমি প্রথমে জাস্ট একেবারে বেসিক কিছু জিনিস দেখাবো টেমপ্লেট ডিজাইনের। পরবর্তীতে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো, টোটাল একটা টেমপ্লেট ডিজাইন করে খুব ভালোভাবে। আচ্ছা, তো আমি প্রথমে যেহেতু শুধু টেমপ্লেট ডিজাইন করবো, টেমপ্লেটে চলে যাই। টেমপ্লেটস, আমার কোনো টেমপ্লেট সেভ করা নাই, তো ক্রিয়েট টেমপ্লেটে চলে যাই। যাওয়ার পরে এখানে 3টা অপশন আছে। বেসিক, বেসিকে কিছু লেআউট দেওয়া আছে, আর থিমসে কিছু প্রি ডিজাইন টেমপ্লেট দেওয়া আছে। আমরা মূলত প্রি ডিজাইনে ডিজাইন করবো না, আমরা ডিজাইন করবো বেসিক লেআউটগুলোতে। কারণ প্রি ডিজাইন এখানে সব কিছু সেট আপ করা আছে, আপনি জাস্ট কপি পেস্ট করে বসাই দেবেন। আর ক্লায়েন্ট এটা জানে, যদি আপনি প্রি ডিজাইনে ডিজাইন করেন, মানে ক্লায়েন্টকে খুশি করতে পারবেন না। সে মনে করবে যে খুব সহজে আপনি কপি পেস্ট মেরে ডিজাইন মেরে দিচ্ছেন, সুতরাং এটা ক্লায়েন্ট খুশি হবেন আর কি। তো আরেকটা হচ্ছে কোড, যারা আমরা HTML জানি তাদের জন্য কোড ইউর ওন। এখানে যেমন আপনি যদি হ্যান্ড কোড করতে চান, তাহলে এখানে করবেন। আপনি যদি কোনো HTML ফাইল থেকে সেটা আপলোড করবেন, আর যদি জিপ ফাইল থাকে সেটা এখানে করতে পারেন। তো আমি বেসিকে চলে যাব। বেসিকে যাওয়ার পরে আমার এখানে মেলচিম আসলে রিসেন্টলি ওদের লেআউটগুলো আপডেট করতেছে, যে জন্য এখানে কয়েকটা লেআউট রাখছে, তবে লেআউট আর অনেকগুলো আছে, ওইগুলো নিয়ে আসবে আপডেট করার পরে। তো দেখুন এখানে কলাম 1 আর কলাম 1 ফুল উইড। ফুল উইডটা হলো একটা ওয়েবসাইটের মতো ফুল পেজ জুড়ে থাকবে, আর আমার 1 কলাম যেটা নর্মাল কলাম, সেটা থাকবে শুধু মাঝখানে। যেহেতু ইমেল টেমপ্লেট মাঝখানে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে, সুতরাং আমরা এই ফুল উইটের ডিজাইন টেমপ্লেট লেআউটগুলো নেব না। আমরা শুধুমাত্র যেটা নর্মাল মাঝখানে থাকবে সেটা আমরা ইউজ করব। তো আর আমি লেআউটটা হলো একটা স্ট্রাকচার, এটা আমরা জানি সবাই, যে যে কোনো একটা বিল্ডিং করা হয় তখন একটা স্ট্রাকচার কল্পনা করেই করা হয়, যে কোন দিক দিয়ে সিঁড়ি হবে, কোন দিক দিয়ে রুমগুলো হবে। সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, সিঁড়িটা হয়তো বাড়ির পিছন দিক দিয়েও দেওয়া যায়, বাট
একটু সমস্যা ফেস করতে হবে আপনাকে। তো এরকম আমি যদি লেআউটটা আগে সিলেকশনে মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমার ডিজাইনটা সুন্দর হবে। তো আমার এখানে যেহেতু আমার এই ওয়েবসাইট দেখে আমি বুঝতে আইডিয়া নিতে পারবো যে আমার এই ওয়েবসাইটে কীরকম ইমেজ আছে, কীরকম টেক্সট কন্টেন্ট আছে, আমি কীরকম একটা ডিজাইন করবো সেটা আমাকে আগে আইডিয়া নিতে হবে। তো এটার জন্য আমি আসলে একটা সিলেকশন করে রাখছি মনে মনে যে আমি এই লেআউটটা নিয়ে আমি ডিজাইন করব। এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইমেজ দিতে হবে। আমি এখানে ইমেজটা টেক্সটও দিতে পারি, বাট নর্মালি এটা বোঝা যায় যে এখানে একটা ইমেজ, এখানে কিছু টেক্সট, এখানে দুইটা ইমেজ, এখানে কিছু টেক্সট, এরকম। তো আমি এটা সিলেক্ট করলাম লেআউটটা। গেট স্টার্টেড। তো ডিজাইন শুরু করার প্রথমে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমে এসেই এখানে আপনার টেমপ্লেট কোনটার, টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কোনটার, ফোরগ্রাউন্ড কোনটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো প্রথমেই এসে আপনি আছেন কন্টেন্টে, এখানে ডিজাইনে গিয়ে একটা কালার দিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডে। আপাতত লাইট কোনো কালার না, অবশ্যই যে কোনো একটা হালকা একটা কালার দিয়ে নিলেন। তাতে আপনি আইডেন্টিফাই করতে পারলেন এটা আমার ফোরগ্রাউন্ড আর এটা আমার ব্যাকগ্রাউন্ড। আমি ওইখানে এইখানে আমি ডিজাইনটা করব। তো আসার পরে আপনাকে আরও কয়েকটা কাজ করতে হবে। আপনার এই বাম পাশে যে উপরে অংশটুকু, ইউজ দিস এরিয়া টু অফার এ শর্ট প্রিভিউ অফ ইউর ইমেলস কন্টেন্ট, এটা ডিলিট করে দিবেন। ওটা ডিলিট করে আপনি যদি এখানে কোনো ধরনের অফার থাকে ইভোকেটিভ ট্রাভেলের, আমি এইটার পার্সপেক্টিভে চিন্তা করতেছি, যেমন এই প্রতিষ্ঠানের জন্য আমি কাজ করতেছি বা এই ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, সুতরাং এখানে যদি অফার থাকে রাখবো, না হলে আমি ডিলিট করে দেবো। কারণ হলো ওদের আমি দুইটা লেখা রাখতে পারবো শুধুমাত্র, আদার্স অন্যগুলো রাখতে পারবো না, রাখলে আমার ক্যাম্পেইন সেন্ড হবে না। যেমন ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এটা আমি রাখবো। আর এটা রাখার উদ্দেশ্য হলো যে আমি যদি এটা না রাখি, বা ইমেলে সাধারণত আমার ইমেজগুলো হাইড করা থাকে, সুতরাং আমি যে টেমপ্লেটটা পাঠাবো সেটা যদি ইমেজগুলোই না দেখা যায় তাহলে তো সেটা বুঝবে না। সেই জন্য আমি এই অপশনটা দিয়ে রাখবো যাতে সেটাতে ক্লিক করে ব্রাউজারে আমার ইমেল টেমপ্লেটটা দেখতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট। আর আমি ফুটারে এডিট করবো না বা ডিলিট করবো না, কারণ হলো এখানে যে আনসাবস্ক্রাইব যে অপশনটা আছে ইমেলের মার্কেটিং যে রুলস, 7টা রুলসের একটা রুলস, সুতরাং এটা আমাকে রাখতে হবে। আচ্ছা, তো প্রথমে চলে যাই যে এখানে আসার পরে উপর থেকে কাজ শুরু করি। আমি কন্টেন্টে ফিরে আসি, ডিজাইনে চলে গিয়েছিলাম। আচ্ছা, আমি এখানে একটা লোগো দেবো। ধরেন আমি যে কোনো প্রতিষ্ঠানের লোগো একটা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে, সুতরাং আমি লোগোটা দেবো। লোগো আমার ব্রাউজ করা আছে এখানে। আচ্ছা, আমি এটাকে একটু ছোটো করে দেই। এখানে সেন্টার আছে, দেখুন সেটিংয়ে গিয়ে কী কী করা যায়। সেন্টার আমি এডজ টু এডজ যদি দিই এটা একটু ফুললি হোয়াইট হয়ে যাবে। আর এখানে যদি আমি ক্লিক দিই 50% হয়ে যাবে যা সাইজ আছে। আমি এটা ফটোশপে কাইটে আনতে পারি, বাট এখানে যেহেতু করা আছে আমি ফটোশপে আর যাচ্ছি না। আর দেওয়ার পরে আমাকে অবশ্যই কী করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। লোগো সাধারণত ওয়েবসাইটের মূল লিঙ্কটাই পায়, কপি। এখানে লিঙ্কে গিয়ে পেস্ট। আমি অল্টারনেটিভ টেক্সট এখানে দেবো না, দরকার নেই, ইস্যু করতেছি না এটা। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে ধরুন আমি এখানে এভোকেটিভ ট্রাভেল দেওয়ার পরে আমি একটা ব্যানার দেবো। এখানে যেরকম একটা ব্যানার আছে, ব্যানার ইমেজ আছে, এরকম একটা ব্যানার ইমেজ দেবো। তাহলে ইমেজটা আমি দিলাম, সেভ করে নিলাম। আর ফটোশপে একটু কাটাকাটি করে নেই, কারণ হলো আমার ইমেজের বা আমার এখানে যে সাইজটা আছে স্ট্যান্ডার্ড সাইজ, সেটা আমি বলি। আমার এখান থেকে এখানকার সাইজ হচ্ছে আমার 600। সুতরাং আমি যদি কোনো ইমেজ ফুল ওয়াইডে দিতে চাই সেটা অবশ্যই 600-র ভিতরে রাখতে হবে। যেমন এইখানে দুইটা বক্স আছে, আমি যদি এখানে ইমেজ দিতে চাই তাহলে অবশ্যই আমার দুইটা বক্স দিতে হবে 300-300 করে। যদিও মাঝখানে কিছু প্যাডিং বাদ যায়, বাট 300-300 দিলে সমস্যা হবে না। তো আমি ফটোশপে একটু ওটা রিসার্চ করে নিই ইমেজটা। কন্ট্রোল ও ওপেন করি। আমি আবার আগেও দেখিয়েছি একটু যে কন্ট্রোল ও দিলে ওপেন হয়, বা এইখান থেকে ওপেন করতে পারেন। আমি এভোকেটিভ ট্রাভেলে চলে যাই, নিউ ফোল্ডারটার ভিতরে আছে, হ্যাঁ এইটা। রিসার্চ করতে গেলে কি করতে হবে, এখানে ইমেজ থেকে রিসার্চে যেতে পারি, বা কন্ট্রোল অল্টার কিউ। আমার দরকার কত, উইথ 600। ক্লিক দেব, ওকে। এখন যদি আমি সেভ দেই, সেভ হয়ে গেল। এখন আমি জাস্ট একটা, এখানে দেখুন অনেকগুলা লেআউট আছে, অনেকগুলো ব্লক আছে। আমি একটা যে কোনো একটা ব্লক কাজে লাগাতে পারি। আমি এই ব্লকটা নিয়ে আসি এখানে, শুধু ইমেজ এটা। এই ব্লকটা আনলাম, আনার পরে আমি ইমেজটা ব্রাউজ করব। ব্রাউজ করার পরে এখানে যদি এই ব্যানারের কোনো স্পেসিফিক লিঙ্ক থাকে, ক্লিক দিলে অন্য পেজে নিয়ে যায়, সেটা দেবো, না হলে ডিরেক্ট মেন ইউআরএলটা দিয়ে দেবো। আর এখানে সেটিংয়ে গিয়ে যদি আমি এটাকে এজ টু এজ করে দিই তাহলে ফুল হোয়াইট হয়ে যাবে, আর এটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তো আমি মূলত এটার কাজ দেখলাম। আমি সবগুলো ব্লকের কাছে দেখি
যেমন ধরেন এটা একটা টেক্সট ব্লক, এইটা আর এটার কাজ সেম। আমি এখানে কি করতে পারি, আমি ইভোকেটিভ ট্রাভেল সম্বন্ধে একটা বর্ণনা লিখতে পারি হালকা, এখান থেকে কপি করে, যেহেতু আমার স্পেস লিমিটেড সুতরাং আমি খুব বেশি ইউজ করতে পারবো না। আর আমি ডিরেক্ট পেস্ট করবো, ডিরেক্ট পেস্ট করলে হয় কি ওই ডিফল্টভাবে যে স্টাইলিংটা আছে টেক্সটের উপরে সেটা অ্যাপ্লাই হয়ে যায় এখানে। আমি এখানে কিছু এডিটর আছে ওইটার মাধ্যমে আনবো যাতে আমার টেক্সটগুলো ডিফল্টভাবে আসে, ডিফল্টভাবে আসছে। এখন আমি চাইলে যে এইখানে হয়তো বা আমি পুরোটা দেবো না, আমি একটা রিড মোর বাটন দিয়ে দিতে পারি, যেহেতু আমার স্পেস লিমিটেড। একটা রিড মোর বাটন দিয়ে আমি জাস্ট রিড মোরটা সিলেক্ট করে লিঙ্ক করে দেবো। হ্যাঁ, কোন পেজের সাথে লিঙ্ক করবো, এটা যেই পেজে আছে, ধরেন অ্যাবাউট আস পেজ থেকে আমি কিছু লেখা নিলাম এটা সম্বন্ধে, ধরুন আমি অ্যাবাউট আস থেকে কিছু লেখা নিছি, তো আমি ধরলাম যে এইখান থেকে আমি কিছু লেখা নিছি এই পর্যন্ত, তখন আমি এটা বাকি লেখাটুকু আমার যদি অডিয়েন্স চায় পড়তে তাহলে কি করবে, সে এইখানে এই পেজে যাতে আসতে পারে সেটার জন্য রিড বোর্ডটা সিলেক্ট করে এই যে এখানে লিঙ্কের অপশন আছে, এগুলো এমএস ওয়ার্ডের ফাংশন, জাস্ট ইনসার্ট দিয়ে দেবো, সেভ। হ্যাঁ, এখন লিঙ্ক আপ হয়ে গেছে, যদি কেউ ক্লিক করে তাকে ওই পেজে নিয়ে যাবে, সে বাকিটুকু পড়তে পারবে। আচ্ছা, তো আমরা এই টেক্সট বক্সের কাজটা দেখলাম, এই টেক্সট বক্স আর এটা ডিফল্ট হবে সেম, এই দুটো দিয়ে আমরা সেম কাজ করতে পারি, তাহলে এটা আমার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। আর আরও কিছু জিনিস আমি দেখাইনি আসলে, যেমন এখানে দেখুন পেনের মতো যে অপশনটা আছে, এটা যদি ক্লিক দেয় এটা হচ্ছে এডিট ব্লক, লেখা ওখানে ডিফল্টভাবে সাজেস্ট করতেছে আপনাকে। এখানে ক্লিক দিলে এরকম আরেকটা ব্লক নামবে, এখানে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। আর এটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ আইকন, যদি আমি এটা ধরে মাউসের ল্যাপটপ ধরে টানাটানি করি, যেমন যেখানে ইচ্ছা আমি সেখানে রিপ্লেস করাতে পারবো। ক্লিয়ার? আমার যদি দরকার পড়ে যে না এটাকে আমি নিচে নিয়ে আসবো, হ্যাঁ পারবো, নিচে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল টেক্সট বক্সের কাজ দেখানো হয়েছে। তখন বক্স টেক্সটের কাজটা দেখি, আমি প্রতিটা ব্লক দেখিয়ে তারপরে আমি একটা ডিজাইনে যাবো আলটিমেটলি। তো বক্স টেক্সটে চলে যাই, আনার পরে মানে পার্থক্যটা কি বোঝা যাচ্ছে, ধরুন এখানে কিছু টেক্সট দিলাম, পার্থক্য এটাই যে এটার টেক্সটগুলো কোথায় আসছে, মিডিলে আসছে, সাইজটা হয়তো নর্মাল টেক্সট বক্সের চেয়ে একটু ছোটো আসছে, এটা আমি সাইজ বাড়াতে কমাতে পারবো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। আচ্ছা, তো এখন আমার এরকম দরকার লাগতে পারে, সেক্ষেত্রে আমার এই বক্স নিতে পারে, যদি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই এরকম, তাহলে আমি স্টাইলে গিয়ে আমার এই কালারটা দরকার নাও লাগতে পারে, আমি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, তারপরে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আমি এই কালার না দিয়ে আমি এরকম একটা ব্লু কালার হালকা একটা কালার দিতে পারি, এরকম কালার দিতে পারি, বা আরও যেরকম দরকার সেটা দিতে পারি। তারপরের ব্লকটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার হচ্ছে আপনার সৌন্দর্য বর্জনের জন্য বা কিছু স্পেসিং দেওয়ার জন্য। ডিভাইডার দেওয়ার জন্য দেখেন মাঝখান দিয়ে একটা রেখা আসে, আর দুই সাইডে প্যাডিং টপ আর প্যাডিং বটমে বোঝাচ্ছে যে আপনার উপরে আর নিচে কতটুকু ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, সেটা যদি আমি বাড়িয়ে দিই, মানে এখানে 50 দিয়ে দিই, তাহলে উপরে ওই জায়গাটা নিয়ে নেবে সে। এত বেশি দিলে ভালো লাগবে না, 58 দিয়ে রাখলাম। আর এখানে হালকাভাবে যে রেখাটা দেখা যাচ্ছে হালকা, সেটার 2 পিক্সেল আছে, আর এটার কালার করতে হয়েছে, এটা আমি যদি অন্য কালার দিই তাহলে একটু চোখে বাসবে ভালো করে, লাল কালার। আচ্ছা, আর আমি যদি চাই যে আমার এই রেখাটা মূলত অন্যরকম হবে, যেমন ড্যাশ ড্যাশ এরকম হবে, বা এরকম হালকা ডটেড হবে, আমার যেরকম স্টাইল দরকার সেরকম। হ্যাঁ, এখানে অনেক স্টাইল আছে, সেটা দেখে নেবেন, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই মানে ডিজাইন সুন্দর করার জন্য এগুলো কাজে লাগে আর কি। আচ্ছা, তারপর ইমেজ বক্সের কাজ আমরা দেখাইছি, যে এটা হলো একটা ইমেজ বক্স, আপনি যদি চান একটা ব্যানার ইমেজ ফুললি দিবেন, সেটা দিয়ে সেটার জন্য এটা ইউজ করতে পারেন, তবে আপনি চাইলে এইখানে ব্যানার ইমেজ দিতে পারবেন না ফুললি, কারণ হলো এটা এমন, এটা যেহেতু কোড জেনারেট করে, সুতরাং আপনি এমন জায়গায় পিক করতে হবে যেইখানে এটা প্লেস হবে প্রপারলি। দেখেন এখানে যদি আমি প্লেস করি তাহলে কি হবে, এটা প্রপারলি একদম ফুললি হোয়াইটে প্লেস হবে, কারণ হলো উপরে যে ব্লকটা আছে সেটা কিন্তু ফুল হোয়াইট, সুতরাং ওইখানে প্লেস করলে সেটা ওইটার মধ্যে নিয়ে নেবে, এটা জাস্ট আইডিয়া নিতে হবে। আচ্ছা, আমার যদি এরকম দরকার পড়ে যে আমি 2টা ইমেজ দেবো, সেক্ষেত্রে যেরকম 2টা ইমেজ আমি এনে ছেড়ে দেবো, আর আমি 2টা ইমেজের সাইজ কত হবে, 300 করে যদি দিই 600, যেহেতু আমার 600 পিক্সেল জায়গা আছে। আচ্ছা, আমি একটু কিছু ইমেজ এনে এখানে আমি ইউজ করে দেখাই। এইখান থেকে না, অন্য 2টা আমি ইমেজ আনি, হ্যাঁ ধরনের ইমেজগুলোই 300 করে আছে। আচ্ছা, এটা নতুন ট্যাবে যেতে হবে, ইমেজগুলো আমি সেভ করে নিই।
আবার ওই ট্যাবে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এইটাই সেভ করে নিই, সমস্যা নেই, কাজ হবে। আর ইমেজগুলোর সাইজ আমার উইড করতে হবে 300, হাইট যাই হোক ডিফল্টভাবে। কন্ট্রোল এটা। আর একটা ইমেজ মনে হয় আসে নাই, দেখে আসি একটু। আসছে। আচ্ছা আমি দুইটা ইমেজ একটু রিসাইজ করি এখন। এই ইমেজটা আমি রিসাইজ করলাম 300 পিক্সেল, বা এই ইমেজটা আমি দুইটা ইয়াতে দিয়ে দিলাম, আমি দুইবার আর এক করে দেখাইলাম না। ধরুন আমি এটাকে এটা একটা ইমেজ 300 পিক্সেল, লিঙ্ক আপ করতে হবে অবশ্যই। যেই পেজের লিঙ্ক আছে, ধরেন এটা এই পেজের লিঙ্ক আছে সাপোজ, তাহলে এই পেজের লিঙ্কটা আমাকে দিতে হবে কোথায়, এই যে লিঙ্ক আপে গিয়ে জাস্ট লিঙ্কে দিয়ে দেবো। তারপরে অ্যানাদার ইমেজ, আমি চাইলে আরও এখানে অ্যাডে দিলে আরেকটা ইমেজ আসবে, যে কটা দরকার আমি সব দিতে পারবো। এটা এখানে যতক্ষণ ক্লিক দিতে থাকবো ইমেজ আসতেই থাকবে আসতেই থাকবে। আচ্ছা, তো এরকম যদি আমার দুইটা করে ইমেজ আনতে হয় সেটা আমি আনতে পারবো, যদি আমার ডিফল্টভাবে দেওয়া থাকে তাহলে তো আনতে পারলামই। আচ্ছা, তারপর ইমেজ কার্ট, এটার অপশনটা একটু দেখি। ইমেজ কার্ট হলো যে একটা ব্যানার ইমেজ থাকবে, প্লাস নিচে ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আর ওইটার মধ্যে কিছু টেক্সট থাকবে। তো আমরা চাইলে এটার মধ্যে একটা ব্যানার ইমেজ আনতে পারি, এরকম ব্যানার ইমেজ আনলাম, ডিফল্টভাবে কিছু টেক্সট আমি নিয়ে আসলাম। তো আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার স্টাইলে গিয়ে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিমুভ করে দিলে সাদা হয়ে যাবে, আর আমি অন্য যে কোনো কালার দিলে সেটা আমার কালারটা নিয়ে নেবে। তারপরে হলো ইমেজ প্লাস ক্যাপশন, আমি প্র্যাকটিক্যালি সব কিছুই দেখাবো, সবগুলোর ব্যবহার দেখাবো, সমস্যা নেই। ইমেজ প্লাস ক্যাপশনে যদি দেই, দেখেন কি আসে, এটা আগেরটার মতোই অপশন আসছে, জাস্ট একটু অন্যরকম। তো এইখানে সেটিংয়ে গিয়ে আমি এটা স্টাইলিং করে নিতে পারি, যেমন ক্যাপশন পজিশন, আমার লেখাটা কোথায় হবে, লেখাটা এখন বটমে আছে, তো আমি চাচ্ছি কি লেখাটা হবে রাইটে, তো ইমেজটা ডানে থাকবে। আমি যদি চাই লেখাটা হবে রাইটে, ইমেজটা বামে থাকবে। তো আবার এরকম যদি লেআউটের দরকার পড়ে সেটাও আমি করতে পারবো। আর আমি ইমেজের সাইজটা যদি বড় হয়, যেমন এখানে ইমেজ বড় হবে, টেক্সট ছোটো হবে, ইমেজ ছোটো হবে, টেক্সট বড় হবে, অনেক কিছুই করা যায়, আপনি জাস্ট একটু জাস্ট করে দেখতে হবে। আচ্ছা, এখন ধরেন আমি এখানে একটা ইমেজ দিই, টেক্সট দিই, সাপোজ একটা ইমেজ দিলাম 300 পিক্সেলের, আর কিছু টেক্সট দিলাম, কিছু টেক্সট দিলাম, দেওয়ার পরে আমি এখানে রিড মোড দিয়ে দেবো, কারণ যেহেতু আমার পর্যাপ্ত জায়গা নেই। রিড মোর, রিড মোর, রিড মোডটা জাস্ট আমি লিঙ্ক আপ করে দেবো কোথায়, যেই পেজে এই অপশনটা আছে সেই পেজের সাথে, সাপোজ এটা। ওকে, আচ্ছা, তো এটা গেল সেভ। তো এরকমভাবে আমি পরবর্তীতে আর কী কী ব্লক আছে দেখেন, সোশ্যাল শেয়ার, যদি সোশ্যাল শেয়ার আমি যদি দিতে চাই, যেমন সোশ্যাল শেয়ার যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে তাকে এই অপশনটা শেয়ার করতে বলবে। সোশ্যাল ফলো আমার এখানে ডিফল্টভাবে থাকে, বা যদি এটা আমি ভুলক্রমে ডিলিট করে ফেলি, সেক্ষেত্রে আমি সোশ্যাল ফলোটা এখানে এনে দিতে পারবো। ধরুন ফেসবুক, এখানে ধরুন তার ওয়েবসাইটে যে ফেসবুকের সাথে সে কানেক্ট করতে চাচ্ছে, কপি লিঙ্ক লোকেশনটা কপি করলাম, বা আপনি চাইলে নতুন ট্যাবে ওপেন করে দেখতে পারেন যে এটা কোন লিঙ্ক, ওই লিঙ্কটা কপি করতে পারেন, একই কাজ, কপি লিঙ্ক লোকেশনটা কপি করলেই হবে। হ্যাঁ, ফেসবুক, ফেসবুকের সাথে কানেক্ট করলাম, টুইটার, টুইটারের সাথে কানেক্ট করলাম। তারপরে যদি আরও সোশ্যাল মিডিয়া থাকে, গুগল প্লাস, এখানে অনেক অপশন আপনি অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট না দিয়ে আপনি গুগল প্লাস দিতে পারবেন, গুগল প্লাস, আরও যদি থাকে আরও অ্যাড করতে পারবেন সেটা, বা যেমন তার এখানে ইনস্টাগ্রাম আছে, লিঙ্ক অ্যাড্রেস আপনি ইনস্টাগ্রাম অ্যাড করে দেবেন এখান থেকে, ইনস্টাগ্রাম। তো আমি চাচ্ছি স্টাইলে গিয়ে একটু সেটিংয়ে গিয়ে এটার সাইজটা একটু বড় করতে, এখানে দেখুন একটু বড় সাইজ আছে এখানে। তারপরে এটার কালারটা যদি আমি কালো দিতে চাই সেটাও দেওয়া যাবে, মানে অনেক কিছু করা যায়। সেভ করে দিলাম। তারপরে যদি আমার এরকম কোনো বাটন দিতে হয়, ধরুন আমার কিছু প্রোডাক্ট আছে, এটার একটা প্রাইস আছে, যদি এরকম বাটন দিতে হয় আমার, ধরুন বাই নাও বা রিড মোর, এরকম কোনো বাটন আমি চাইলে এই টেক্সট বাটন দিয়ে দিতে পারবো, বা ধরুন বাই নাও বা অর্ডার নাও, এই ধরনের কোনো বাটন, বা অর্ডার নাও একটা প্রোডাক্ট আছে ওইখানে আমি এই লিঙ্কটা ইউজ করব, অর্ডার নাও। বাটনের স্টাইলিংটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে গিয়ে, যে কোনো কালার দিতে পারবেন, অনেক লাইট বাজে একটা কালার হয়েছে, ব্যাপার না, আমার দেখানোর জন্যই দেখানো। আমি যদি এটা ফুল উইড দিয়ে দিই,
তাহলে কি হবে, ওই বাটনটা ফুল উইড যেখানে প্লেস করছি তার ফুল উইডে হবে। আমি যদি প্লাস দিই আরেকটা বাটন নামবে এরকম, দেন আমি এই বাটনটা ড্র্যাগ করে আমি জাস্ট এখানে নিয়েও ছেড়ে দিতে পারবো। আচ্ছা, এটা গেলো বাটনের কাজ। বা বাই ডিফল্ট আমি যদি ফুটারটা ডিলিট করে ফেলি, সাপোজ ফুটার ডিলিট হয়ে গেল, তখন আমার ফুটার না থাকলে আমার ক্যাম্পেইন সেট আপ রান হবে না ফ্রি অ্যাকাউন্টে, বা আমার যেহেতু ওই সাবস্ক্রাইব লিঙ্কটা রাখতে হবে, সুতরাং আমি ফুটারটা এখান থেকে নিয়ে দিলেও হয়ে যাচ্ছে। কোড যদি আমরা কোড জানি, তাহলে এখানে এই কোডটা নিয়ে আমরা যে কোনো একটা জায়গায় ওর ব্যাকএন্ডে কাজ করে আমরা সেটা শো করাতে পারবো। আর ভিডিও, আমরা চাইলে যে কোনো ধরনের ভিডিও আমাদের ইমেল টেমপ্লেটে দিতে পারি। শুধু ভিডিও না, অডিও বা পিডিএফ এই ধরনের ফাইল আমরা দিতে পারি। তো ভিডিওর জন্য আমরা জাস্ট এইখানে এই ভিডিওটা নিয়ে গেলেই হবে। আর এখানে দুই ধরনের ভিডিও সাপোর্ট করে মূলত, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে বিমো সাইট। এই দুই ধরনের সাইটের ভিডিও সাপোর্ট করা থাকে, মানে এই দুইটা জায়গায় আপনাকে হোস্ট করে রাখতে হবে ভিডিওটা। আমরা একটু সার্চ দিই হাউ টু ইট রাইস। দেখুন হাউ টু ইট রাইসের অনেকগুলো ভিডিও আসছে। তো এখন জাস্ট একটু আইডিয়া নিন। এটা জাস্ট আমি দেখালাম এই জন্যই যে হাউ টু ইট রাইস এটা আসলে কারো শেখাইতে হয় না। তো এত সোজা কাজের যদি এরকম ভিডিও টিউটোরিয়াল থাকে, তাহলে একটু ভাবুন যে আপনি যা খুঁজছেন তা তো অবশ্যই আছে গুগল ইউটিউবে। আচ্ছা, জাস্ট আমি ভিডিওটা পেস্ট করব। চলে আসে। আমি কোনো ক্যাপশন দিতে চাচ্ছি না, সেভ দিয়ে দিলাম। বাস, তাহলে কী হবে, আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এখন চাইলে আমরা এইসব ব্লক ইউজ করে আমি যে কাজগুলো দেখাইলাম একটা সুন্দর টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো চলুন দেখি এবার যে কীভাবে আমরা পিডিএফ আর অডিও ফাইল অ্যাড করতে পারি আমাদের টেমপ্লেটে। তো পিডিএফ ফাইল আসলে অ্যাড করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ড্রপবক্স বা গুগল ড্রাইভে আপনি ওটা হোস্ট করে রাখবেন, আর দেন ওইটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা দেখি দুইটা ফাইল অ্যাড করে এখানে, এবং এখানে আমি পিডিএফ ফাইলটা দিচ্ছি। তো এটা একটা পিডিএফ ফাইল, এটা বোঝানোর জন্য আমার একটা পিডিএফ আইকন লাগবে। গুগল থেকে সার্চ করে নিয়ে নেব পিডিএফ আইকন, যে কোনো একটা আইকন নিলেই হবে। সেভ ইমেজ, এখানে নিয়ে নিলাম ডাউনলোড। আচ্ছা, আর আরেকটা যেহেতু আমি MP3 ফাইল দেব, মানে একটা অডিও ফাইল দেব, সুতরাং আমি একটা MP3 আইকন নেব। নিয়ে নিলাম। আচ্ছা, তো এখানে আমি দুইটা ফাইল ইউজ করি, দুইটা ফাইলের দুটো ইমেজ দেবো, আর ব্যাক এন্ডে জাস্ট ওইখানে ওই ড্রপবক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো। প্রথমে পিডিএফটা দিচ্ছি, তারপরে এখানে দিচ্ছি আমি অডিও ফাইলটা, অডিও আইকন। আচ্ছা, এখন দুইটা সাইজে একটু সমস্যা আছে, এটা 204 আর এটার সাইজটা একটু বেশি। আমি একটু রিসাইজ করে দিই, আমি এখান থেকেই এডিট করতে পারি, ফটোশপে করলে আর ভালো হইতো রিসাইজ, বাট আপনারা ফটোশপে করবেন। 204 এটা করে নিচ্ছি, 204 যাতে সমান দেখা যায়, দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, এটার অনেক বাজে লাগতেছে, কারণ হলো এখানে ইমেজটা বামে আছে, তারপরে এটার ব্যাকগ্রাউন্ড এটা কালার দেওয়া আছে, এটা যদি আমি রিমুভ করে দিই তাহলে এতটা খারাপ লাগবে না। এটাও সেম, সেটিং এ সেন্টার করে দিই, আর এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই। হ্যাঁ, এখন আমার দুইটা দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি এখানে ডাউনলোড নামে একটা অপশন দিয়ে দিতাম, ওইখান থেকে ক্লিক করে সে ডাউনলোড অপশনটা পাবে। ডাউনলোড, সেম ডাউনলোড। আমি যদি আমার ড্রপবক্সে আমি ওই ফাইল দুইটাকে রাখি, যেমন ব্রাউজ করি আমার পিসি থেকে, এটা একটা পিডিএফ ফাইল আর এটা একটা অডিও ফাইল। ধরুন এই দুইটা ফাইল ক্লায়েন্ট দিতে যাচ্ছে, বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে ইউজ করতে হয় সেটা সম্বন্ধে নীতিমালা থাকতে পারে, বা ক্লায়েন্টের কোনো বিশেষ উপদেশ বা কোনো কথাবার্তা বা কোনো টিপস সেটাও থাকতে পারে। তো এটা আপলোড হচ্ছে থাকুক। তো যেহেতু পিডিএফ এর লিঙ্কটা আমি পেয়ে গেছি, এটা আমার পিডিএফ, জাস্ট শেয়ারে গিয়ে আমি জাস্ট লিঙ্কটা কপি করব, ক্রিয়েট লিঙ্ক, কপি লিঙ্ক। এখন আমি এই লিঙ্কটা জাস্ট এটা আমি ইমেজ লিঙ্ক আপেও দিয়ে দেব, আবার ডাউনলোড যে বাটনটা
সেখানেও দিয়ে দেবো, তাতে আমার ভিজিটর বা ক্লায়েন্ট যেটাতেই ক্লিক করুক সে সহজেই ডাউনলোড অপশনটা পেয়ে যাবে। আর এখানে যে MP3 সেটা ডাউনলোড হয়ে নিক, মানে হয়ে গেছে। হয়ে গেছে। শেয়ারে ক্লিক দেই, ক্রিয়েট লিঙ্ক, কপি লিঙ্ক, দেন ওইটার বিহাইন্ডে আমি দিয়ে দেব। ডাউনলোড বাটনে ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো সে ইজিলি ডাউনলোড করতে পারে। আচ্ছা, তো আরেকটা কাজ আছে যেটা আমি বাদ পড়ে গেছে, আমার মনে ছিল না, তো সেটা হলো পার্সোনালাইজ ইমেল। পার্সোনালাইজ ইমেল আমি বিষয়টা আমি প্রথম ভিডিওতে সম্ভবত বলেছি যে যদি কারো নাম ধরে কল করা লাগে, যেমন ওই আমাদের গ্রামে বা যে কোনো মহল্লায় বিভিন্ন সভা সমিতি বা বিয়ের দাওয়াত হয়, সেক্ষেত্রে একটা কার্ড দেয় সবাইকে, ভিতরে লেখা একই থাকে, উপরে জাস্ট প্রিয় অমুক অমুক। তো এরকম আমার যে ক্লায়েন্ট আছে যাদের কাছে এই ইমেলটা যাবে তাদেরকে আমি ফার্স্ট নেম লাস্ট নেম ধরে কল করতে পারি। যেমন আমার সাইন আপ ফর্মে ফার্স্ট নেম নামে একটা অপশন ছিল, যদি ওইখানে কেউ রফিক নামে সাইন আপ করে, মিস্টার রফিক, সেটা ফার্স্ট নেম যদি মিস্টার দেয়, তাহলে আমার এইখানে আমি একটা ট্যাগ ইউজ করে দেবো, যে ট্যাগের থ্রুতে তাকে তার ইমেলে যখন সে ইমেলটা ওপেন করবে তখন তাকে শো করে মিস্টার রফিক। আমি জাস্ট কোডটা ইউজ করে দেবো, আর যে যে আমার ক্লায়েন্ট আছে তারা যার যার নিজ নাম ওইটা দেখতে পারবে। তো এটার জন্য আমি একটু করি, ডিআর একটা মার্সটেক আছে, কিছু মার্সটেক, আপনার এটা মুখস্থ করার কোনো দরকার নাই, ইজিলি পাওয়া যায়। দেখি মার্সটেকটা আছে কিনা ফার্স্ট নেমের, নাই। আচ্ছা, না থাকুক, গুগল থেকে সার্চ করে আপনারা একটু বের করে নেবেন যে পার্সোনালাইজ ইমেল ফার্স্টেক মার্সটেক, তাহলে হবে। তো আমি এটা জানি মুখস্থ, ইজি একেবারেই। দুইটা স্টার দিয়ে দেবে দুই জায়গায়, মাঝখানে হবে এফ নেম, মানে হলো ফার্স্ট নেম। আর যদি এখানে এল নেম দেই তাহলে হবে লাস্ট নেম। যদি সাইন আপ ফর্মে ফার্স্ট নেম বা লাস্ট নেম যেটা ধরে কল করার দরকার আমার, সেটা ধরে আমি কল করব। আমি এফ নেম ধরেই করতেছি। আচ্ছা, আর আমি এখানে আমার যে মেসেজ, আমি সেই মেসেজটা দিচ্ছি, যে মেসেজটা আমি আমার অডিয়েন্সকে দিচ্ছি সেটা, এটা হলো আমার মেসেজ। তো এখন যদি আমি ইমেলটা সেন্ড করি, তাহলে মিস্টার রফিক, যদি আমি প্রথম ফার্স্ট নেমে যদি মিস্টার দিয়ে থাকি তাহলে সে মিস্টার নামে পাবে। আর আব্দুল করিম যদি এরকম নামে কেউ সাইন আপ করে, তাহলে প্রথম তার ফার্স্ট নেম আব্দুল, ওই নামে তাকে কল করা হবে। এতে মানে তার কাছে এটা ভালো লাগার বিষয় যে আমার নাম ধরে কল করলো, এই জন্য ক্লায়েন্ট বিশেষ ক্ষেত্রে এইগুলো আসলে ইউজ করে থাকে। তো আমরা দেখলাম যে কীভাবে একটা টেমপ্লেট মোড ডিজাইন করে বিভিন্ন ব্লকের মাধ্যমে। আর এখন যেটা দেখবো যে এই টেমপ্লেট আমি সেভ করে চলে যাব, টোটাল একটা ক্যাম্পেইন সেট আপ করবো। তো আমি এখানে আরও কিছু অপশন আছে, প্রিভিউ অ্যান্ড টেস্ট, আমি আমার টেমপ্লেটটা দেখতে পারি যে কীরকম হবে, ডেস্কটপে কীরকম হবে আর মোবাইলে কীরকম হবে। মোবাইলে প্রপারলি ভিউড, মানে প্রপারলি এটা দেখতে পারবে। আর যদি মানে প্রপারলি দেখতে পারা মানে হলো এটা রেসপন্সিভ ডিজাইন। আর যদি এটা রেসপন্সিভ না হইতো তাহলে মোবাইলে তার স্ক্রল করে করে দেখতে হইতো। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের ইমেল টেমপ্লেটটা অবশ্যই যাতে রেসপন্সিভ হয়, কারণ আমাদের প্রায় অলমোস্ট 80% ভিজিটর কিন্তু স্মার্টফোনে বা ট্যাব এই ধরনের ইয়াতে মোবাইল ইমেল চেক করে। সুতরাং মোবাইল ইমেল যদি রেসপন্সিভ না হয় তাহলে কিন্তু এই 80% ভিজিটর, মানে 80% ক্লায়েন্ট আমাকে হারাতে হচ্ছে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে। রেসপন্সিভ ডিজাইনের গুরুত্ব এদিক দিয়ে অনেক। তো রেসপন্সিভ ডিজাইন আসলে কীভাবে করা যায়, রেসপন্সিভ কীভাবে ভাঙা যায়, এটা আসলে আমি একটা কথা বলি যে আপনি যদি ওদের যে ব্লগগুলো আছে এই ব্লগগুলোতে যেমন টেক্সট বক্সে টেক্সট, ইমেজ বক্সে ইমেজ ইউজ করেন, তাহলে আপনার ধরে নিতে পারি যে আমরা রেসপন্সিভটা ভাঙবে না। কিন্তু কথা আছে এখানে 600 পিক্সেল আমার জায়গা আছে এখান থেকে পর্যন্ত। এখন যদি আপনি এখানে 1200 পিক্সেলের দেন তাহলে কিন্তু আপনার রেসপন্সিভ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা সাধারণত ইমেজ বক্সে ইমেজ নিছি, কিন্তু টেক্সট বক্সে কিন্তু আমরা ইমেজ নিতে পারি। ধরুন আমার এরকম দরকার লাগতে পারে যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো, সাপোজ আমি দেখাই সোশ্যাল মিডিয়া আইকনস, যদি আমার কাস্টম, যেমন আমি অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া আইকন আছে সেগুলো ইউজ করবো, দরকার লাগতে পারে আমার। যেমন এখানে এই ধরনের সোশ্যাল মিডিয়া আইকন আছে, আমি চাইলে এইগুলো ইউজ করতে পারি। তো এটা যদি আমি সেভ করে নেই আর একটু কাটাকাটি করি, আমি এখানে ফটোশপ দিয়ে আমি একটু কাটাকাটি করে নিই, মানে এই ধরনের কিছু সোশ্যাল মিডিয়া আমি যদি অ্যাড করতে করা লাগে আমার ডিজাইনে, বা ক্লায়েন্ট চাই যে তার ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়া আছে সেটাই আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? এরকম তো কোনো অপশন নাই যে 5টা করে ইমেজ আমাকে অ্যাড করার অপশন দেবে। ফেসবুকটা প্রথমে নেই, সিলেক্ট করলাম, কন্ট্রোল C কন্ট্রোল N, আমি শর্টকাটে করে যাচ্ছি।
কন্ট্রোল আল্টা কিউ, মানে আমি রিসাইজ করতেছি, এটা 50 পিক্সেল দেব। ফেসবুক আইকন, আচ্ছা আমি একটা দিয়ে কাজ করবো, আমার এতগুলো দেখাতে হবে না, একটা দিয়ে আমি বুঝাতে পারবো যে অনেকগুলো ইউজ করলে কীরকম হবে। তো যদি আমার এরকম দরকার পড়ে, সাধারণত ক্লায়েন্ট চাইলো এই জায়গায় যে আমি আমার কাস্টম সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করো, তাহলে আমি একটা টেক্সট বক্স আনবো। এটা আসলে বিপদে না পড়লে এটা করবেন না, কারণ হলে এটা করতে গেলে আপনার রেসপন্সিভ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি যা করতেছি এটাতে রেসপন্সিভ নষ্ট হবে না, বাট ক্লায়েন্ট যদি বলে তাহলে এটা আপনার করতে হবে, তখন আর কি করা। তাহলে আমি এটা টেক্সটটাকে মিডিলে নিয়ে নিলাম, যাতে মিডিল থেকে আমার ওই জায়গাটা ফিল হয়ে আসে। আমি এখন এখান থেকে ইমেজ ব্রাউজ করতে পারি, চলে যাই ফেসবুক। ফেসবুকের ধরুন এইখান থেকে আমি লিঙ্কটা নিলাম ফেসবুকের, আমি এখান থেকে রিসার্চ করতে পারি টেস্ট, এরকম কিছু স্পেস দিলাম, আবার আনলাম যেহেতু আমার এখানে আছে। আবার ধরেন টুইটারের লিঙ্ক, এটা তখন এরকমভাবে আমি আরেকটা আনলাম, তখন ওটা হইলো পিন্টারেস্ট, এরকম। তো এরকমভাবে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারি। এখন আমরা প্রিভিউ থেকে একটু দেখে আসি যেটা কীরকম হয়। মোবাইল ভিউ গেলে হ্যাঁ রেসপন্সিভ আগের মতোই আছে, বাট আপনি যখন নিচের দিকে যাবেন আরেকটা ইমেজ দিলে বোঝাইতো, তখন দেখতেন এটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই, একটু বাঁকাতেরা হয়ে যেত। আচ্ছা এখন আমরা দেখাই যে রেসপন্সিভ কীভাবে কত সহজে ভাঙা যায়। তো ধরুন আপনি টেক্সট বক্স ইমেজ ইউজ করবেন, টেক্সট বক্সে আমাদের ইমেজ ইউজ করা লাগতেই পারে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, টেক্সট বক্সে আমরা যখন ইমেজ ইউজ করব তখন এইখান থেকে এই পর্যন্ত আমরা 600 পিক্সেল না ধরে 560 পিক্সেল ধরবো। যখন 561 পিক্সেল দিবেন তখন আপনার রেসপন্সিভ ভাঙা শুরু করবে। আমি একটা ইমেজ দিই, ব্যানার ইমেজ, যখন 600 পিক্সেল একটা ইমেজ দিই, রেসপন্সিভ খুব সহজে ভেঙে যাবে। 700 দিই, এই দেখুন এটা পুরোটা জায়গা নিয়ে নিচ্ছে, অনেক বড় হয়ে গেছে। আর আমরা যদি প্রিভিউ যাই তাহলে বুঝতে পারবো যে এটা রেসপন্সিভ আর নাই। হ্যাঁ দেখুন, এই দেখুন যে এটা যেমন ওইদিকে কোনো স্ক্রল করে কিছুটা দেখতে হবে, যেমন এদিকে কিছুটা ভেঙে গেছে। হ্যাঁ এরকম ডিজাইন হলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কখনোই টাকা দেবে না। সুতরাং এটা থেকে সাবধান যে আমরা ডিজাইন রেসপন্সিভ রাখবো, সৌন্দর্যের জন্য যাতে আমরা টেক্সট বক্সে কখনো ইমেজ ওইভাবে না দিই। হ্যাঁ দরকার পরে এরকম ক্ষেত্রে আমরা দেবো, সেটা 560 পর্যন্ত দিব, কিন্তু এর বেশি না। আচ্ছা এখন আমার ডিজাইনটা আমি চাইলে এখানে আমার টেস্ট ইমেল পাঠাতে পারি, যেমন আমি আমার ইমেলে একটা টেস্ট ইমেল পাঠাই, যেটা কীরকম দেখা যাবে সেটা আমি আইডিয়া নিতে পারি। আমি আমার জিমেলটা একটু লগ ইন করি। ওকে চলে গেছে। আনটাইটেল টেমপ্লেট, দেখুন আমার এখানে কিন্তু ইমেজ শো করতেছে না, কারণ হলো ইমেজটা ডিফল্টভাবে যে হাইড করা থাকে নর্মালি বা ইমেলে অপশনটা হাইড করা থাকে, শুধু আমি যে ডিসপ্লে ইমেজেস ক্লিক দিই তাহলে ইমেজগুলো শো করবে, আর আমার ইমেল টেমপ্লেটটা এইরকম ইমেলে দেখাবে। তো আমার যদি ক্যাম্পেইন সেট আপ করতাম তাহলে এই যে লিঙ্কটা কাজ করতো, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এখানে ক্লিক দিলেই ব্রাউজার একটা নতুন ট্যাবে ইমেলটা ওপেন হইতো, আর দেন এটা প্রপারলি দেখা যেত। যেমন ধরুন এখানে যদি ক্লিক দেয়, ক্লিকেবল পুরোটা দেখেন, ক্লিক করলেই তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এভাবে আমরা দেখে আইডিয়া নিতে পারবো। তো এখন আমি ডিজাইনটা সেভ করে ফেলি, যেমন ইভোকেটিভ ট্রাভেল টেমপ্লেট, এটা সেভ করে রাখলাম যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি। এটা আমরা সেটা কোনো কাজ করবো না, এটা চরম বাজে একটা ডিজাইন হয়েছে। আচ্ছা এর মাঝখানে আমি আমার ইভোকেটিভ ট্রাভেলের কিছু ইমেজ কালেক্ট করে রাখছি, যাতে আপনাদের সময় বাঁচিয়ে আমি এই ডিজাইনগুলো দেখাতে পারি বা এই কাজগুলো দেখাতে পারি। তো এখন আমি ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাব। দেখুন আমি সরাসরি ক্যাম্পেইনে চলে যাচ্ছি। অনেক সময় শুধু টেমপ্লেট ডিজাইনের কাজ করতে বলে ক্লায়েন্ট, সেক্ষেত্রে যদি টেমপ্লেট ডিজাইনের কাজ করতে বলে শুধু টেমপ্লেটটা ডিজাইন করে এভাবে রেখে আসবেন, তাতে ক্লায়েন্টে চাইলে আপনি এখান থেকে একটা যে HTML যে কোডটা আছে সেটা এক্সপোর্ট করে দিতে পারেন। এক্সপোর্ট আছে HTML, এটা যদি আমরা এক্সপোর্ট করি একটা HTML ফাইল নামবে, দেন ওইটাই ফাইলটা আমরা চাইলে ক্লায়েন্টকে আমরা দিয়ে দিতে পারি। ক্লায়েন্ট এটা নিয়ে সে তার মতো কাজ করবে, যে কোনো ইমেল সার্ভার বা যে কোনো ধরনের ইমেল টুলস বা তার নিজস্ব সার্ভার বা যে কোনোভাবে সে চাইলে এটা সেন্ড করতে পারবে। আচ্ছা তো আমরা এখন ক্যাম্পেইনে চলে যাই। আর ক্যাম্পেইনটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যে টোটাল ক্যাম্পেইন সেটআপের মধ্যে আমার ডিজাইন আছে, আমার লিস্ট সিলেকশন আছে, ইমেল সাবজেক্ট আছে, অনেক কিছু আছে, আমরা একটু দেখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা ক্যাম্পেইনে যাওয়ার পরে ক্রিয়েট ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম হলো আমার ইভোকেটিভ ট্রাভেল ক্যাম্পেইন।
বা আমি চাইলে বা এভোকেটিভ ট্রাভেল ক্যাম্পেইন মান্থের নাম দিতে পারি, এই মাসের ক্যাম্পেইন ফর জানুয়ারি 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 এটা দিতে পারি বা নাও দিতে পারি আমি যদি বুঝতে পারি। আচ্ছা, ক্যাম্পেইন টাইপ, এখানে অনেক ধরনের ক্যাম্পেইন আছে। রেগুলার ক্যাম্পেইন মূলত সবাই বা 99% ক্ষেত্রেই রেগুলার ক্যাম্পেইনটা সেট আপ করে। আইভি টেস্টিংটা হলো মূলত টেস্ট পারপাস ক্যাম্পেইন। প্লেন টেক্সট ক্যাম্পেইন হলো জাস্ট শুধুমাত্র টেক্সট থাকবে, কোনো ইমেজ থাকবে না। আরএসএস এটা হলো ব্লগের জন্য একটা ক্যাম্পেইন। আর ফেসবুক অ্যাড এটা রিসেন্টলি ক্রিয়েট করছে। আচ্ছা যাই হোক, আমরা রেগুলার ক্যাম্পেইন করব। রেগুলার ক্রিয়েটে যাব, এটার প্রয়োগটা সবচেয়ে বেশি। তো রেগুলার ক্যাম্পেইনে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আসছে কি, সেগমেন্ট ক্যাম্পেইন সিন অ্যান্ড অ্যাভারেজ 14.99% ইনক্রিজ ইন ক্লিক রেট। এটা আমি বলছিলাম আমার ওই প্রথম স্লাইডে মনে হয় 14.23% আমি বলছিলাম। তো এটা দেখেন আপডেট করছে ওরা, মানে বাড়ছে এটার ইয়াটা, যে আপনি যদি সেগমেন্ট করে ক্যাম্পেইন রান করেন তাহলে 14.99 অলমোস্ট 15% ওপেন রেট বেশি হয় বা ক্লিক রেট বেশি হয়। তো সেগমেন্ট আমরা কীভাবে করতে পারি, আমি তো সেগমেন্ট আসলে দেখাই নাই, কিন্তু এখন সেগমেন্ট আমি করার জন্য আমি জেন্ডার নামে একটা ফিল দিয়েছিলাম, এটা রিকোয়ার্ড ফিল দিয়েছিলাম আমি আমার সাইন আপ ফর্মে। তো চলুন আমি একটা সেগমেন্ট করি এখান থেকে, গ্রুপ অর নিউ সেগমেন্ট। আচ্ছা, সেগমেন্টটা আমি কিসের ভিত্তিতে করবো দেখেন, কন্ট্যাক্ট মেস এনি হবে। আর এটাতে আমি একটা ক্লিক দেবো কি, এখানে দেখুন আমার জেন্ডার অপশনটা থাকার কথা, জেন্ডার জেন্ডার ইজ কি মেল অর ফিমেল। আমি যদি মেল দেই তাহলে ধরুন আমার ওইখানে 2জন সাইন আপ করছে যারা মেল দিয়ে, তাহলে আমি যদি এখন ক্যাম্পেইন রান করি, আমার সাবস্ক্রাইবার ছিল 3জন, 2জন ছিল মেল দিয়ে সাইন আপ করছে, তাহলে আমি ক্যাম্পেইন রান করবো বাট আমার ওই লিস্টে শুধুমাত্র যারা মেল আছে তারাই পাবে। আর যদি আমি এখানে ফিমেল দিয়ে দিই তাহলে কী হবে, যারা আমার ওই লিস্টে ফিমেল ছিল তারাই পাবে। এখন আমি চাইলে জেন্ডারের ভিত্তিতে বা আমি চাইলে তাদের এজের ভিত্তিতে বা আমি যদি চাইতাম তাদের লোকেশনের ভিত্তিতে, যেমন আমি বাংলাদেশে 7টা ক্যাম্পেইন করবো 7টা বিভাগীয় শহরের উপর, সেক্ষেত্রে আমি 7টা অপশন দিয়ে দিতাম। যারা ঢাকা ঢাকা যারা রংপুর দিত, যারা ময়মনসিংহ দিত, তারা ওই ওই জায়গা থেকে আমি যেটা দিয়ে দিতাম এখানে, তারা ইমেল ওইভাবে পেত। আমি চাইলে তাদেরকে এটার ভিত্তিতে আমি সেগমেন্ট করে ক্যাম্পেইন রান করতে পারতাম। আচ্ছা, আমি যেহেতু ইন্টায়ার লিস্ট চাচ্ছি মানে সম্পূর্ণ লিস্টের জন্য, সুতরাং আমি এটা সিলেক্ট করব, দেন আমি নেক্সটে চলে আসব। হ্যাঁ, নেক্সটে চলে আসার পরে আমার ক্যাম্পেইন নেমটা তো আমি আগেই দিয়েছি। আর ইমেল সাবজেক্ট, ইমেল সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কত ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 150 ক্যারেক্টার। তবে আমি বলতেছি যে 150 ক্যারেক্টার না, আপনার 50 ক্যারেক্টার পর্যন্ত খুব ভালোভাবে ভিজিবল, যেটা ওই যে প্রাইম মিনিস্টারের অফিস দিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তো ওই রকম আপনার ইমেজ সাবজেক্টটা একদম 50 ক্যারেক্টারের মধ্যে আপনার ওয়েবসাইট, আপনি যে টেমপ্লেটটা ডিজাইন করতেছেন বা যেই প্রোডাক্ট বা সার্ভিসের বর্ণনাটা আপনার টেমপ্লেটে থাকতেছে কন্টেন্টে, সেটার জিসটা হবে এইখানে। আচ্ছা, তো আমি যদি দেই এনজয় ইউর ট্রাভেল উইথ ইভোকেটিভ বা উইথ আস, এরকম যদি দেই, হ্যাঁ এনাফ, যদি এতটুকু থাকে খুব ভালোভাবে ভিজিবল। আমার মনে হয় 50 ক্যারেক্টার তো হয়ই নাই, 25 ক্যারেক্টার হয়েছে, বা আরেকটু দিতে পারি। আচ্ছা, বা আমি এতটুকুই রাখতে পারি। বা আপনি যদি এরকম কিছু কন্টেন্ট খুঁজে না পান, তাহলে প্রতিটা ওয়েবসাইটে একটা স্লোগান থাকে, ওই স্লোগানটা আপনি দিয়ে দিতে পারেন, ইভোকেটিভ ট্রাভেল লাক্সারি পার্সন ফিল্ড, এরকম কিছু একটা আছে, জাস্ট ওইটা আপনি দিয়ে দিতে পারেন। আর যদি না হয় যে আপনি আপনি নির্দিষ্ট একটা বিষয় ফোকাস করতেছেন, সেক্ষেত্রে ওই জিনিসটা আপনি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি এটা দিয়ে দিলাম, এনজয় ইউর ট্রাভেল উইথ আস ইন নেক্সট মান্থ, নেক্সট ইন দ্য নেক্সট মান্থ। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আচ্ছা, বা এরকম ধরনের যদি কোনো অফার থাকে, ইউ ট্রাভেল উইথ আস ইন দ্য নেক্সট মান্থ, বা এই ধরনের কোনো অফার যদি থাকে সেটা দিতে পারেন। আর নিচে একটা অপশন আছে অটো কনভার্ট ভিডিও, আমি কোথাও ক্লিক দিচ্ছি না, কিন্তু জাস্ট অটো কনভার্ট ভিডিওতে চলে আসবেন, এটা ক্লিক দিয়ে রাখবেন প্রতিবার। কারণ হলো বাই ডিফল্ট আপনি যদি কোনো ভিডিও দেন, তাহলে যদি এটাতে ক্লিক না দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু আপনার অডিয়েন্স দেখতে পারবে না, মানে এটা কনভার্টও হবে না, প্লেও হবে না। সুতরাং আমি ভিডিও দেবো না, আমি জানি, তারপরে দিয়ে রাখলাম যদি আমার ভিডিও দেওয়া দরকার পড়ে সেই জন্য। আচ্ছা, তারপরে আমি নেক্সটে ক্লিক দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন আমার আমি যে টেমপ্লেট ডিজাইন করছিলাম ওইখানে যে অপশনগুলো ছিল, বেসিক, থিমস,
আর সেভ টেমপ্লেটের মধ্যে একটা অপশন দেখেন, আমি একটা টেমপ্লেট একটু আগে ডিজাইন করে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, সেভ করছিলাম, ওই টেমপ্লেটটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে কি, আমি যদি এখন মানে ওই টেমপ্লেটটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেই, তাহলে আমার কি করতে হবে, এখন আমার ডিজাইন করতে হবে না, আমার ডিজাইন রেডি। এখন শুধু আমি জাস্ট আরেকটা নেক্সট দিয়ে দিব, জাস্ট আমার ক্যাম্পেইনটা সেন্ড হয়ে যাবে। আর আমি তো চাচ্ছি যে আমি আবার নতুন করে ডিজাইন করবো, সুতরাং আমি কি করব, বেসিক থেকে ডিজাইন করবো। আর আমার যদি আগে কোনো ক্যাম্পেইন রান করা থাকতো সেটা থেকেও করতে পারতাম, আর কোড যদি করি সেটা তো করবোই। আচ্ছা, এখন আমি একদম খুব ভালো একটা ডিজাইন করব। এই লেআউটটা আমি নিচ্ছি, এটার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা যায়। স্কিপ দ্য মেসেজ, আমি সেম আগের কাজগুলোই করব। ডিজাইনে গিয়ে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিলাম এরকম, দেন আমি উপরে বাম পাশে যে অংশটুকু আছে এটা ডিলিট করে দেব। আমি খুবই শর্টকাটে কাজ করব, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ইমেজ ব্রাউজ করি, মানে আমি লোগোটা দেব, আমি এখানে সব কিছু আমি সাজিয়ে রেখেছি। হ্যাঁ, এই লোগোটাই দেবো। আর আমি অবশ্যই আমি আমার মেন যে ইউআরএল সেটা নেব, এটা নেব, এটা আমি লিঙ্ক আপ করে দেব। তারপরে কি করব, আমি একটা ব্যানার দেব। আমার অনেকগুলো ব্যানার এখানে আছে, দেখে আসি আমি কোন ব্যানারটা দেব। আমার 600 পিক্সেল যে ব্যানারটা আছে সেটা আমি দেব, মেইন ব্যানার। আমি এইটাকে ব্যানার হিসেবে দিতে পারি, খুব সুন্দর একটা ইমেজ। তো আমি ব্যানার দিতে গেলে আমি এখান থেকে কন্টেন্ট থেকে আমি একটা ব্লক নিতে পারি, বা আমি চাইলে এখান থেকে প্লাসে ক্লিক দিয়েও এরকম একটা ব্লক নামিয়ে আমি ওটার মধ্যে ইমেজটা দিতে পারি, মেইন ব্যানার। আর মেইন ব্যানারটা আমাকে আর লিঙ্ক করতে হচ্ছে না, কারণ আমি যখন আগেরটাতে লিঙ্ক করছিলাম, দেখেন আমি যে আগেরটাতে যে লিঙ্কটা করছিলাম সেইটা যখন আমি কপি করে নামিয়েছি, তখন এই সেম লিঙ্কটাই এটার মধ্যে আছে, সেম লিঙ্কটাই। এখন আমি চাইলে এটাকে জাস্ট এস দিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে ওটার ডিফল্টভাবে উপরে যে প্যাডিংটা ছিল সেটা সে নিয়ে নেবে। আর এই ইমেজটা যদি যেহেতু 550 পিক্সেল আছে, সেই জন্য এটা এই ফুল ওয়াইডে মানে এটা কাভার করলো না এই জায়গাটুকু। এখন আমি যদি এটাকে 600 করে দিই, দেখুন কত সুন্দরভাবে এটা কাভার হয়ে যাবে। রিসাইজ, এটা অনেক দেরি হবে এটা দিয়ে রিসাইজ করলে, এটি স্বাভাবিক। এই কাটাকাটিগুলো আপনারা ফটোশপে করে নেবেন সাধারণত, এখানে কিছু অপশন আছে করা যায়, বাট না করাই ভালো। হ্যাঁ, দেখুন এখন দেখুন একদম ফুললি ওয়াইড এটার সাথে মিলে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, তারপরে আমি এখানে আমার টেক্সট দেব। ধরুন আমি ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে যে টেক্সটটুকু ছিল এটা, বা আমি এবার ওটার থেকে কিছু টেক্সট নিতে পারি, বা ধরেন এতটুকু টেক্সট আমি দিয়ে দিলাম। যেহেতু এরপরে আর খুব বেশি টেক্সট নাই, তাই আমি আর রিড মোর কোনো বাটন দিলাম না, কারণ টেক্সট লিঙ্কিং যত কম করা যায় ততই ভালো। আমি তো প্রতিটা পার্ট লিঙ্কিং করে দিচ্ছি আমার ভিজিটরের জন্য, যাতে খুব সহজে সে আমার ওয়েবসাইটে যেতে পারে। সুতরাং আমার এখানে হয়তো পড়বে না, আমি জাস্ট ডিজাইন দেওয়ার জন্য দেয়া। আমি চাইলে খুব সুন্দর সুন্দর কিছু ফন্ট ফ্যামিলি আছে ওইগুলো ইউজ করতে পারি। আমি একটু সাইজটা একটু কমিয়ে দিই, 15। আমার যে ফন্টটা সবচেয়ে ভালো লাগে, লেটো, এটা দিয়ে দিলাম। আর আমি একটা কাজ করতে পারি যে আমি এটাকে একটু উপরে নিচে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, তাতে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তারপরে আমার এখানে ডিফল্টভাবে দুইটা বক্স আছে, আমি এই দুইটা বক্সে দুইটা ইমেজ আনবো। আমি সব কিছু কাইটা রাখছি, আপনারা যখন ডিজাইন করবেন এগুলো সব আগে আসলে আইডিয়া নিয়ে রাখবেন, তাহলেই ভালো হবে। ধরেন আপনি এরকম দুইটা সার্ভিস আপনি হাইলাইট করতেছেন, দুইটা একসাথে আপলোড দিয়ে দিলাম। আর ধরুন আমি এটা দামি হিসাবে আমি ধরে নিলাম যে যে সার্ভিসটা আমি প্রোভাইড করছি সেই রিলেটেড কিছু টেক্সট আমি দিয়ে দেবো, এটা জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য। সুতরাং আমি এখান থেকে কপি মেরে দিয়ে দেবো, সমস্যা নেই। এটা এখানে দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম এখানে একটা। এখন আমি ওদের এইখানে যে টেক্সটগুলো আছে, ধরেন আমি এটা ইউজ করছি এখানে প্রথমে, এটা দিয়ে দিলাম। টেক্সট যাতে খুব বেশি বড় না হয়, তাহলে খারাপ লাগবে দেখতে। আমি এটা বামে দিয়ে দিলাম, কিছু কমিয়ে দেই, দিয়ে আমি জাস্ট রিড মোর একটা বাটন দিয়ে দেব। রিড মোর বাটন দিয়ে অবশ্যই যে পেজে আমার এই ভিজিটর আমার এই লেখাগুলো পাবে সেখানে, ধরুন এইখানে আসে, আমি এখানে দিয়ে দিলাম। আর যদি এটার যদি এই পোস্টের বা এই
আর যদি কোনো নির্দিষ্ট লিঙ্ক থাকতো সেই লিঙ্কটা আমি দিয়ে দিতাম। আবার ধরেন আমি এইটাই কপি মেরে ওইখানে দিয়ে দিলাম, কষ্ট করার দরকার নেই, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা মাঝখানে চলে আসছে, আমি দিয়ে দিই। হিট মোডটাকে মাঝখানে দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। আর আমি এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা রাখতে চাচ্ছি না, আমি ওয়েবসাইটের সাথে মিল রেখে এমন একটা কালার দেবো। ওয়েবসাইটে দেখি কোন কালারটা আছে, ওয়েবসাইটে এরকম হালকা একটা কালার আছে, এই কালারটা আমি দেবো। যেমন এই কালারটা আমি নিতে পারি, এটা আমার কাছে ভালো লাগে, এই কালারটা পিকজা দিয়ে নিয়ে নিলাম। এখন আমি এই কালারটা স্টাইলে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আসবো। ওকে, এটারও সেম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আসবো। ফন্ট স্টাইল যদি আপনি করতে সেটা করতে পারবেন। এই লেখাটুকু আমি রাখবো না, ধরেন আমি আমার কাস্টম কিছু আমার লেখা দেবো আমার ওয়েবসাইটের, বা আমি এখানে আরেকটা ব্যানার দিতে চাচ্ছি এখানে, সেটাও দিতে পারবো। একটা ব্যানার ইমেজ আনলাম, তারপরে ব্রাউজ করবো, এই ইমেজটা আমি দেবো মেন ব্যানার হিসাবে। এটা আমি জানি যে এইখানে এই অপশনটা আছে, এইখানে গিয়ে আমি জাস্ট এটার যে লিঙ্কটা পাচ্ছে, এখানে যেহেতু ইমেজটা লিঙ্ক করা, সেই লিঙ্কটা আমি নিয়ে নিলাম, কপি লিঙ্ক লোকেশন। এটা এস টু এস করে দেই, ফুললি হোয়াইট হয়ে যাক। আচ্ছা, আর আমি চাইলে ডিভাইডার দিয়ে একটু ডিস্টেন্স রেখে দিই দুইটার মাঝখানে, তাতে ভালো লাগবে। আর এটাকে আমি রিমুভ করে দেবো, ডিভাইডার থাকবে বাট আমার জাস্ট ওই রেখাটা থাকবে না। আচ্ছা, এটার নিচে আমি কিছু টেক্সট দিয়ে দিই ডিফল্টভাবে, যেহেতু এখানে কিছু টেক্সট আছে। বা টেক্সট যদি না থাকে আমি এটাতে ক্লিক দিই যে এটা আমাকে কোথায় নিয়ে যায় দেখি, এখানে নিয়ে আসছে। তাহলে ধরুন টেক্সট যেহেতু নেই, তাহলে আমার দিলাম না আপাতত। আচ্ছা, টেক্সটটুকু ডিলিট করে দিলাম। আমি যেটা করতে পারি, আর সোশ্যাল মিডিয়া আমার লিঙ্ক করার বাকি আছে, ফেসবুক। প্রথমে ফেসবুক দেব, কন্ট্রোল অল ডিলিট, কন্ট্রোল অল। আচ্ছা, কন্ট্রোল অলটা সিলেক্ট হচ্ছিল না, ডিলিট। আচ্ছা, কন্ট্রোল বি, তারপরে আছে টুইটার, টুইটারটাকে সিলেক্ট করে দেব। ধরুন এভাবে আমি সবগুলোই লিঙ্ক আপ করলাম, তারপরে আমি এখান থেকে এটা সাইজটা একটু বাড়িয়ে নিলাম, এটাকে কালো করে দিলাম, ব্যাস আমার ডিজাইন রেডি। এখন চাইলে আমি আরও কিছু অ্যাড করতে পারি, আরও কিছু কন্টেন্ট অ্যাড করতে পারি। যেমন এখানে এটা দিয়ে আমি একটা ইমেজ আর একটা টেক্সট আমি আনতে পারি। তো এটা আমি ইয়াতে গিয়ে আমি বামে ইমেজটা রাখবো, ডানে টেক্সটটা রাখবো, ব্রাউজ করব ইমেজটাকে, এরকম একটা ইমেজ ব্রাউজ করে দিলাম। আর আমি এখান থেকে নির্দিষ্ট কিছু লেখা নিয়ে নিলাম, কিন্তু আপনারা যেটা করবেন যে যেই ইমেজ সেই ইমেজ রিলেটেড লেখা দিবেন। এটা আমি যেহেতু দেখাচ্ছি সেই জন্য খুব বেশি ওইভাবে দিচ্ছি না, আমি কপি করলাম। অবশ্যই এডিটর ইউজ করে ইমেজ টেক্সট আনবেন আপনারা, নইলে কিন্তু আপনাদের ইমেজ সাইজে হেরফের হয়ে যেতে পারে। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন আমরা রিড মোর দিয়ে দেবো এটার সাথে, রিড মোরটা লিঙ্ক আপ করা হবে ওই পেজের সাথে, বা এইটা যেখানে থাকবে, ব্যাস লিঙ্ক। সরি, আমার লিঙ্কটা উপরে হয়ে গেছে, কারণ হলো আমি ওইটা সিলেক্ট করি না, এইভাবে সিলেকশনটা হয় নাই। কন্ট্রোল এক্স, রিড মোর, হ্যাঁ লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি চাইলে ফন্টের বা স্টাইল, কালার অনেক কিছু চেঞ্জ করতে পারি। রিড মোডের স্টাইল চেঞ্জ করতে পারি। আমি চাইলে যে আমার এখানে রিড মোড লিঙ্ক থাকবে, বাট এটার ইয়াটা থাকবে না, আন্ডারলাইন নিচে থাকবে না। এটার জন্য আমার ডিজাইনে গিয়ে আমার অনেক কিছু করতে হবে। দেখেন, আমি ডিজাইনে গিয়ে অনেক কিছু করতে পারি, বাট বেশি কালারফুল ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করে না। সুতরাং আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন, যে আপনার সর্বোচ্চ ফ্রি হেডার আর ফুটার একটা কালার দিতে পারেন। এটা হচ্ছে আপনার ফ্রি হেডার, আমি জানি। আর এটার ভিতরে আপনি যত কিছু দিবেন সেটাকেই সে ফ্রি হেডার কাউন্ট করবে। যেহেতু আমি এটার ভিতরে কিছু দিই নাই, এটা ফ্রি হেডার, এটা হেডার, এই পর্যন্ত হেডার, এটা বা আপার বডি। আপনি এটা জাস্ট কিছুদিন ডিজাইন করলে বুঝে যাবেন যে কোনটা কোন জায়গার মধ্যে পড়ে। আচ্ছা, আমি প্রি হেডার একটা কালার দিই। অবশ্যই আমি লোগো বা ওয়েবসাইটের যে কালারটা আছে সেই কালারটাই দিলাম। তারপরে ফুটার একটা কালার দেবো, এই যে ফুটার,
ফুটার একটা কালার দেব, মানে সর্বোচ্চ যদি কালার দেন তাহলে এই দুইটা জায়গায় কালার দিবেন। আর কালার দিতে গেলে দেখবেন যে আপনার এই লেখাগুলো যাতে মানে হাইট হয়ে না যায়। তো আমি এই লেখাটুকু ভিজিবল করার জন্য আমি কালারটা সাদা করে দিলাম, যাতে এই লেখাটুকু আমার থাকে, আমার কালারটাও সুন্দর দেখা যায়। হ্যাঁ, তো আমার হয়ে গেল একটা ডিজাইন ইমেল টেমপ্লেট। তো আমি চাইলে এই ডিজাইনটা সেভ করে রাখতে পারি, এখান থেকে আমি টেস্ট ইমেল পাঠাতে পারি। আমি চাইলে এই টেমপ্লেটটাকে সেভ করে রাখতে পারি, আমি চাইলে এই ক্যাম্পেইনটাকে এখানে সেভ করে রাখতে পারি। বা আমি যদি চাই যে আমার আরও বা অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলোতে আমি কালার দিতে পারি। যেমন ধরুন আপার বডিতে আমি যদি একটা কালার দেই, দেখুন আপার বডি সে এতটুকু কাউন্ট করে ফেলছে যে এইটুকু আপার বডি, সুতরাং এগুলো দিলে আসলে দেখতে ভালো লাগবে না। যত ডিজাইন যত সিম্পলি রাখতে পারেন ততই ভালো, একেবারে সাদামাটা সেটা আরও ভালো। আচ্ছা, তো আমার ডিজাইনও রেডি। এখন আমি যেটা করব যে আরও ডিজাইন সুন্দর করার জন্য আরও কিছু কাজ আছে। যেমন ধরুন আমি এটার নিচে একটা শেডও দেবো, এটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজটা নিয়ে এসে আমি জাস্ট এস করে দিলাম। এখন আমি আমার কাছে কিছু সংগ্রহে কিছু স্লাইডার আছে, ইমেজ স্লাইডার। তো এগুলো আপনারা গুগল থেকে নামিয়ে নিতে পারেন। বর্ডার বা কিছু শেডো, যাতে রিয়েলিস্টিক বা 3D মনে হয় ডিজাইনটাকে অনেকটা। দেখুন যে মনে হবে যে এরকম পাস করে ধরে রাখা, এরকম উপরে এরকম অনেকটা। বা আপনারা চাইলে এখানে একটা ডিভাইডার দিতে পারতাম আমরা ডিজাইন সুন্দর করার জন্য। যেমন ধরুন এখানে কিছু ডিভাইডার আছে খুব সুন্দর সুন্দর। দেখে আসি যে এগুলো আপনারা গুগল থেকে খুব সুন্দরভাবে কালেক্ট করে নিতে পারেন, সমস্যা হবে না। তো এরকম একটা ডিভাইডার আমরা দিয়ে দিলাম। উপরে নিচে অনেকটা গ্যাপ আছে, এটা আসলে আমি ফটোশপ একটু কেটে নিলে হয়তো ঠিক হইতো, থাক দরকার নেই, আমি দেখানোর জন্য যেহেতু দেখা দিলাম। তবে এত হিউজ গ্যাপ যাতে না থাকে, হ্যাঁ একটা জিনিস খেলাম হয়তো বা সর্বোচ্চ অল্প একটু গ্যাপ থাকতে পারতো, কিন্তু বেশি যাতে না হয়। আচ্ছা, তো আমার ডিজাইন আমি মোটামুটি রেডি বলে ধরে নিলাম যে আমার ডিজাইন রেডি। বা আপনারা যদি আপনাদের মাথায় আইডিয়া না আসে, যে ভালো ভালো ডিজাইনের আইডিয়া না আসে, গুগলে দেখে দেখে যে ইমেল টেমপ্লেট কীরকম হয় বা পিএইচডি টেমপ্লেট দেখে দেখে আপনারা ওই রকম করে ডিজাইন করার চেষ্টা করুন। তাতে যেটা হবে যে আপনার ডিজাইনটা ভালো হবে। দেন আস্তে আস্তে অনেকগুলো ডিজাইন নিয়ে কাজ করতে করতে আপনার আইডিয়া গেঁথে যাবে যে ডিজাইনগুলো কীরকম হয়, বা আমি কোন ধরনের ডিজাইন করলে ক্লায়েন্ট সেটা পছন্দ করবে, এটা নিয়ে একটা আইডিয়া পাবেন আর কি। তো আমার ডিজাইন রেডি। তখন আমি ক্যাম্পেইন সেট আপ করতেছিলাম একদম লাস্ট পর্যায়ে, তো নেক্সটে ক্লিক দিই। এখানে যদি সব কিছুই ঠিক থাকে তাহলে এরকম থাকবে, না হলে হয়তো বা ইয়েলো আকার, ইয়েলো কালারের কোনো কিছু একটা যদি থাকে, যদি তাহলে বুঝবেন আপনার কোনো সমস্যা আছে। যেহেতু আমার কোনো সমস্যা নেই, জাস্ট আমি সেন্ডে ক্লিক দেবো, সেন্ড নাও। হাই ফাইভ মানে হলো আপনার ক্যাম্পেইন সেন্ড হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের পাবলিক ইউআরএল। এখন আমরা চাইলে যে ক্যাম্পেইনে আবার যেতে পারি, যে আমার ক্যাম্পেইনটা দেখতে পারি। হ্যাঁ, ক্যাম্পেইন বিউএমএল এ যদি আমি ক্লিক দেই তাহলে আমি একটা পাবলিক ইউআরএল পাবো। এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের পাবলিক ইউআরএল। বা আমি যদি চাই যে এখান থেকে আমি এটার আমি একটা স্ক্রিনশট রাখতে পারবো, আমি আমার পোর্টফোলিও হিসেবে, আমি আমার স্যাম্পল হিসেবে এটা আমি রেখে দেবো। আর ক্লায়েন্টে আমি এই ক্যাম্পেইনটা দিয়ে এই লিঙ্কটা দিয়ে দেবো যে হ্যাঁ তোমার ক্যাম্পেইন সেট আপ হয়ে গেছে। আর ভিউ রিপোর্টে আমরা দেখতে পারবো যে কারা কারা আমার ইমেল ওপেন করছে, কতজন ওপেন করছে, কোন কোন লিঙ্কে ক্লিক করছে, কে কতবার ওপেন করছে, মানে এভরিথিং ট্র্যাক করা যাবে। সুতরাং আজকে মেলচিম নিয়ে আমার এতটুকু ছিল টিউটোরিয়ালে। আশা করি এটা আপনাদের অনেক কাজে দেবে, কারণ হলো ইমেল মার্কেটিংয়ে মেলচিম্পের কাজে আমরা ধরতে পারি যে 90%। সুতরাং আপনি যদি মেলচিমটা খুব ভালোভাবে শিখেন, মেলচিম্পের এ টু জেড যদি খুব ভালোভাবে শিখতে পারেন, কোথায় কোন ফাংশন আছে বা কোথায় কীভাবে কাজ করে যদি শিখতে পারেন, তাহলে আপনি মানে এটা শিখেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তবে অবশ্যই 2 মাস প্র্যাকটিস করার আগে না। 2 মাস প্র্যাকটিস করার আগে যদি নিয়ে পড়বেন তাহলে আসলে মার্কেটটাকে নষ্ট করবেন। সুতরাং ভালোভাবে কাজ শিখে মার্কেটে আসুন। আশা করি আপনার সাথে প্রতিযোগিতা হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপাতত ভিডিও টিউটোরিয়াল এইটুকুই। আগামী টিউটোরিয়াল নিয়ে হয়তো বা আবার 1 সপ্তাহ বা 15 দিন পরে আসতেছি। কারণ হলো এই মেলচিমটা যদি ভালো করে শিখতে পারেন, আমি আজকে যেমন এইখানে আমার প্রায় কত ঘন্টা, যদি 2 ঘন্টার মতো সময় ধরি, যে 2 ঘন্টার মতো সময় লাগলো, বাকি আমি প্রতিটা টুলস দেখাতে আমার সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। যদি মেলচিমটা খুব ভালোভাবে আপনারা কভার করতে পারেন। আর মেলচিম্পের কাজটা যেহেতু বেশি, এই জন্য আমি মেলচিমটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে ভিডিওটা করেছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।